নবাবগঞ্জ, সাল 1999। নবাবগঞ্জ থেকে সেদিন প্রথমবারের মতো নারায়ণগঞ্জ মুভড হলাম। নাইমুরের হাজব্যান্ড কাজ করতেন একটি ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি ম্যানেজার হিসাবে। আপনারা জানেন নারায়ণগঞ্জ ফ্যাক্টরি দিয়ে ভরা, অনেক কিছু ফ্যাক্টরি আছে। আমি উল্লেখ করছি না কি ফ্যাক্টরিতে তিনি চাকরি করতেন। তো এই ঘটনার শুরুতে নাইমুর যেভাবে বলেছেন, ছোট্ট কথা বলেছেন যে পবিত্র কোরআন ও হাদিসে মায়ের কল্পনাতীত আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে সর্বদা তার প্রতি আনুগত্য ও সদাচারের নির্দেশ দেওয়া হয়েছে। এটা ইরশাদ হয়েছে যে আমি মানুষকে পিতামাতার সঙ্গে সদাচারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে খুবই কষ্টের সঙ্গে গর্ভে ধারণ করেছে। গর্ভধারণ ও দুধ ছাড়াতে 30 মাস সময় লাগে। এরপর সে শক্তিমত্তার অধিকারী হয় এবং 40 বছর বয়সে উপনীত হলে বলে, হে আমার রব, আমাকে সামর্থ্য দিন যেন আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার প্রতি ও আমার বাবা মার প্রতি। আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য, এবং আমি যেন ভালো কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন। আমার জন্য আমার সন্তানদের কর্মশীল করুন, সৎকর্মশীল করুন। একটি মায়ের মূল্য আমাদের ইসলামে অনেক অনেক বেশি। সেই মায়ের মূল্যকে আমরা কিভাবে দেই এটা আমরাই ভালো জানি। কতটুকু মূল্য দিতে পারি আমরাই ভালো জানি। সেদিন তার হাজব্যান্ডের ভিসা চলে আসে সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে ভিসা আসার পর বাড়ির সবাইকে জানানো হয়। সবাই বেশ খুশি হয়ে যায় এবং নাইমুর জানতে পারেন তিনি একজন অন্তঃসত্ত্বা। তিনি অন্তঃসত্ত্বা হয়ে গেছেন। ডক্টরের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে মোটামুটি বাড়িতে সবাই জানে। কিন্তু এই বিয়ের 3 বছর তাকে 3 মিনিটের শান্তি পরিবারের কেউ দেয়নি। ওই পরিবারটিতে সবসময় চালানো হয়েছে অমানবিক নির্যাতন, শুরু থেকে শেষ পর্যন্ত। যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে শেষ পর্যন্ত অল্প মাইনের বেতনের হাজব্যান্ড কখনো মুখ উঁচিয়ে কিছু বলতে পারেননি, কারণ বাড়িটি ছিল তার ছোট ভাইয়ের। ছোট ভাইয়ের বাড়িতে বড় ভাই থাকে, সেটাই তো অনেক বেশি। টাকা পয়সা কম থাকার কারণে নিজেদের পরিবারের ভাগ্য ঘোচানোর জন্য নাইমুরের স্বামী বিদেশে যাওয়ার জন্য পাড়ি জমায়। যেদিন বিদেশে যাওয়ার সময় সেদিন তিনি সেই আপা, আমরা নাইমুর না বলি, জিনিসটা একটু অড লাগে, সেই আপা আর এয়ারপোর্ট যেতে পারলেন না তার শারীরিক অসুস্থতার কারণে। যেদিন রাতে তিনি চলে গেলেন সেদিন সারা রাত তিনি কাঁদলেন। তখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী চলে যাওয়ার 1 মাস পর তার শ্বশুর বাড়ি থেকে তাকে শুরু করায় নির্যাতনের এক নতুন মাত্রা। এই অসুস্থ অবস্থাতেও তাকে দিয়ে বাড়ির সব ধরনের কাপড় ধোয়ানো, রান্না বান্না করানো, সবকিছু। বসে থাকতো শুধু বাবা মা কিছু করতেন না, তার শাশুড়ি কিছু করতেন না। তার ছোট ভাইটা সবসময় বাধা দিতেন তার বাবা মাকে যে তোমরা কেন ভাবিকে দিয়ে এসব কাজ করাও। তিনি অনেক কথা বলতে চাইতেন, কিন্তু বাবা মা এসব কথা শুনতেন না। বাড়িতে ছিল না কোনো কাজের বুয়া, কোনো কাজের লোক যে সাহায্য করবে তাদেরকে। প্রতিদিন প্রতি রাত এই অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন সেই আপা। রাতের বেলা খেতে বসতেন, সবার শেষে খাওয়াই জুটত না, খুব আহামরি খাওয়া দাওয়া। গরিব ঘরের মেয়ে, তাই অনেক ক্ষেত্রে কিছু কথা উচ্চস্বরে বলা যায় না। এই প্রবাদে বিশ্বাসী পরিবারের মানুষ ছিলেন সে আপা। তার বাবা মা হাতিয়া উপজেলার কোনো এক গ্রামে তাদের বসবাস। কোনো রকমভাবেই নিজের ছেলের দ্বিতীয় বিয়ে তার সাথে করানো হয়েছিল। প্রথম ঘরের যে বউ ছিল তিনি মারা যান তাও পানিতে পড়ে। কিভাবে মারা যান এই নিয়ে বিশদ আলোচনায় আমরা আর যাচ্ছি না। সেই আপা যখন তার বয়স, যখন তার বাচ্চার বয়স যখন পেটের ভেতরে 7 মাস, মানে তিনি যখন 7 মাসের অন্তঃসত্ত্বা, তখন প্রথমবার রাতের বেলা হঠাৎ করে কে জানি করার রাত তখন আনুমানিক 1:30 বাজে। এই 1:30টার সময় তাকে কে নক করছে এটি জানার জন্য তিনি জানালার পর্দা সরালেই ঘরের দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে দেখা যায়। টিন শেড, এল শেপড বাড়ি। তিনি দেখলেন বাইরে, দরজার বাইরে তার দেবর দাঁড়ানো। দেবর বিবাহ করেনি এবং সেদিন রাতেই তার সাথে তিনি রাত কাটানোর অফার দেয়। জিনিসটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু তখন তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা একটা সাধারণ মানুষ কিভাবে সেই অফার একজন তার বড় ভাইয়ের স্ত্রীকে দেয়। সেদিন রাতের বেলা তিনি কোনো রকমে ঘরের ভিতরে দরজা লাগিয়ে বসেছিলেন। তোর শ্বশুর শাশুড়ি পরের দিন সকালবেলা তার শ্বশুর শাশুড়িকে যখন তার দেবর বাইরে চলে যায় জিনিসটা জানানোর পর শ্বশুর শাশুড়ি ভ্রুক্ষেপ করে না।
সাথে সাথে বলে বানিয়ে কথা বলে আমার ছেলে আর আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য নতুন পায়তারা শুরু করেছ। কোনোভাবে বোঝানোর চেষ্টা করা গেল না। এরকম করে 4 দিন 5 দিন প্রতিদিন রাতের বেলায় দরজা নক করত সেই তথাকথিত দেবর। প্রতিদিন রাতের বেলায় বলতো আজে বাজে কথা জানালার পাশে দাঁড়িয়ে, ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু বলার চেষ্টা করত। এরকম করে যখন 8 মাস 9 মাস হয়, তখনই তার শুরু হয় নতুন দৃশ্য। যখন তিনি 9 মাসে পাড়া দিলেন তার পেটের অন্তঃসত্ত্বায়, সেদিন রাতের বেলার কথা। রাত তখন আনুমানিক 1:30-2টা বাজে। ভাগ্যক্রমে যে তার রুমের মধ্যেই বাথরুম, টয়লেট আর কি, তাকে বাইরে যেতে হয় না। রাতের বেলা যখন তিনি, আর প্রেগনেন্সি মোমেন্টে অনেক বেশি টয়লেটে যাওয়ার প্রেশার আসে, তো তিনি এরকম রাতের বেলা টয়লেটে যাওয়ার জন্য উঠেন। উঠার পর তার বাথরুম থেকে বের হন, সাথে সাথেই তখন ইলেকট্রিসিটি চলে যায়। মোমবাতিটা তখন হাতের কাছে ছিল। কোনো রকমে মোমবাতিটা জ্বালানোর পর তিনি দেখতে পান তার ঘরে তার বিছানার উপরে একজন মহিলা বসা। মহিলাটা ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু এই শব্দটা মনে হচ্ছে শুধু তিনিই শুনছেন। অনেকটা যান্ত্রিক উপায়ে আশপাশের কেউ মনে হয় এই চিৎকারটা শুনছে না। সেটা ওই রুমের এক বদ্ধ পরিবেশে অনেকটা বলা যাচ্ছিল। আপা দেখছেন একজন মহিলা, অন্ধকারের মোমবাতির আলোতে দেখছিলেন একজন মহিলা তার খাটের উপরে। আশপাশের সবকিছু কেমন একটা গুমট অন্ধকার, বিশ্রী গন্ধ আসছে। মনে হচ্ছে কোনো ময়লার ডাস্টবিনের পাশ দিয়ে কেউ কাঁঠাল পচে গেলে যেরকম গন্ধ আসে, সেরকম গন্ধ তার রুমের ভেতরে ভরে গেছে। তিনি দেখছেন সেই মহিলাটা প্রসব ব্যথায় কাতরাচ্ছে। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে আসলো। তিনি দেখলেন বিছানার উপর কেউ নাই। তিনি ওটুক পর্যন্তই দেখলেন একটা মহিলা কাতরাচ্ছে। 1999 সালের 6 জুনের ঘটনা এটা। সেদিন সম্ভবত রবিবার ছিল বা শনিবার ছিল, 6 জুন। তার যতটুকু মনে আছে, জুম্মার 2 দিন পরে বা 1 দিন পরে তিনি রাতের বেলা এরকম তার ঘুম ভাঙে। কিন্তু এই কয়দিন যাবৎ তার দেবর, তার শ্বশুর শাশুড়ি তার সাথে খুব একটা খারাপ ব্যবহার করছে না। তার দেবর চলে গেছে নারায়ণগঞ্জের বাইরে অফিসের কোনো একটা কাজে, তাকে দূরে চিটাগংয়ে শিফট করে দেওয়া হয়। দেবর এখন মাসে 1 বার আসে। 7 মাসে যখন দেবর এই অফারগুলো দিয়েছিল, এর মধ্যে একটা চেঞ্জেস চলে আসে। গত 2 মাসে দেবর মাত্র 1 বার এসছে এবং শোনা গেছে সে নাকি সেখানে বিয়েও করে ফেলেছে। তখন একমাত্র তিনিই তার শ্বশুর শাশুড়ির খেদমত করতেন। এমনও দিন গেছে এই 8-8.5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার শ্বশুর শাশুড়ির পা হাত পাও টিপে দিতে হয়েছে তার। যেখানে তার সেবা করার কথা সবার, সেখানে তিনি সবার সেবা করছিলেন এই অন্তঃসত্ত্বা মোমেন্টে। জীবনের কঠিন পরিণয়। সেদিন রাতের বেলা, রবিবার হবে সম্ভবত বা সোমবার হবে, 7ই জুনে, 7th জুন। সেদিন রাতের বেলা কারেন্ট, ইলেকট্রিসিটি নাই। বাসার মধ্যে ইলেকট্রিসিটি না থাকার কারণে তিনি দরজা খুলে বাইরের বাতাস পোহাচ্ছিলেন। বাইরে থেকে হালকা মৃদু বাতাস আসছিল বিধায় দরজাটা খুলে রেখেছিলেন। হঠাৎ করেই মনে পড়ল যে বাসার রুমের ভিতরে একটা মোমবাতি জ্বালানো দরকার। রাত তখন 2:30টার মতো বাজে। তো অনেকক্ষণ যাবৎ ইলেকট্রিসিটি না থাকার কারণে আর অত্যাধিক গরম পড়বার কারণে তার কাছে মনে হয়েছে যে আশপাশের লোকজনরা মনে হয় ঘর থেকে বের হয়েছে, কারণ খুটুর খাটুর শব্দ আশপাশ থেকে আসছিল। তিনি দরজা খুলে বাতাসের জন্য, তখন মেইন গেট বন্ধ ছিল, কিন্তু এই তার নিজের ঘরের দরজাটা খুলে বাতাসের জন্য তিনি বসেছিলেন। কারণ তাদের বাসাটা ছিল এল শেপড, উঠান, এবং দরজা খুললেই বাতাস আসতো আর কি। তো হঠাৎ করেই মনে হচ্ছে যে উপরে মেঘ জমেছে, যেটা তাদের জন্য তখন একটা ভালো নিউজ ছিল। মেঘ জমেছে, বাতাস, একটা ঠান্ডা মৃদু বাতাস বয়ে যাচ্ছিল। তো তিনি যেহেতু অনেক রাত, তিনি তার রুমের দরজাটা বন্ধ করে তার জানালার পর্দাটা সরিয়ে দেয়। তার বাথরুমে যে তিনি মাথার চুলটা আঁচড়ায়, মোমবাতি নিয়ে তিনি বাথরুমে যান। তার রুমের মধ্যে যেসব এটাকে বলে আয়না ছিল বা মিরর ছিল, সেগুলির সাইজ এত বড় ছিল না, তাই বাথরুমের যে মিররটা ছিল সেটা দিয়েই তিনি মাথা আঁচড়াতে যান। মাথা আঁচড়িয়ে এবার শোবার প্ল্যান করছে যে ইলেকট্রিসিটি আর আসছে না, যেহেতু আমি শুয়ে পড়ি, এবং তার প্রচণ্ড ঘুম ছিল চোখে। হঠাৎ করে তিনি দেখলেন তার খাটের নিচে একজন মহিলা বসে আছে, মানে খাট থেকে ফ্লোরে খাটের সাথে হেলান দিয়ে একজন মহিলা বসে আছে। এবং মহিলা গর্ভাবস্থায় যেরকম ব্যথা ওঠে, গর্ভের একদম শেষ পর্যায়ে অনেক বড় পেট নিয়ে ব্যথায় কাতরাচ্ছে। তিনি কোনো কথা বলতে পারছিলেন না, কারণ ওই মুহূর্তে তিনি কথা বলার অবস্থা ছিল না। তার মুখ আটকে গেছে। তার মনে হচ্ছিল যে তার মুখ কেউ সেলাই করে দিয়েছে। তিনি দেখছেন সেই মহিলাটা তার চোখের সামনে, অন্ধকারে সেই হালকা মোমবাতির আলোয় তিনি দেখতে পাচ্ছেন যে পুরো ফ্লোরে পানি আর পানি, প্রচণ্ড পানি,
এবং সেই পানিটা তার তার গর্ভপাত হওয়ার মতো অবস্থা। পানিটা হয়তো ওয়াটার ব্যাগটা ভেঙে গেছে বা এরকম কিছু, তিনি সে চিন্তা করছিলেন। তিনি যেহেতু ক্লাস 10 পর্যন্ত পড়েছেন, তাই এই গর্ভাবস্থা কি হতে পারে সেটার ব্যাপারে তার ধারণা ছিল। তার কাছে মনে হচ্ছিল ভেতর থেকে কিছু একটা বের হচ্ছে। অন্ধকারের আবছা আলোয় তার মনে হচ্ছিল ভেতর থেকে একটা বাচ্চা সেই মহিলা প্রসব করছে তার সামনে। মহিলা প্রচণ্ড রকমের চিৎকার করছে, কিন্তু সেই চিৎকারটা তার কাছে মনে হচ্ছিল সে একটা কাঁচের ঘরে আটকানো। তিনি দরজা খুলতে যাচ্ছে, দরজা খুলতে পারছে না। মনে হচ্ছে দরজার মধ্যে যেই ভেতরের লকটা, যে ছিটকিনিটা তিনি আটকেছেন, সেটা তিনি নিচে নামাতে পারছেন না। প্রচণ্ড শক্তিতে চেষ্টা করছেন। আর একটা সময় যখন তিনি হাঁপিয়ে যান, মহিলাটা তার পেছনে তাকার জন্যই অপেক্ষা করছিল। তিনি যখন পেছনে তাকান, সেই মহিলা যেটি বাচ্চা প্রসব করার জন্য চেষ্টা করছিলেন, হঠাৎ করে তার পেটের ভেতর থেকে একটা হাত বের হলো। অনেক বড় লম্বা হাত, সাপের মতো পেঁচিয়ে বের হচ্ছে। পেঁচিয়ে বের হয়ে হাতটা যাচ্ছে বাথরুমের দিকে, সাপের মতো। মাথাটা হাত, মানুষের হাতের মতো, কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতো যাচ্ছে। এবং সেই মহিলার পেট থেকে তিনি চিৎকার দিয়ে ডাকছেন, আব্বা আম্মা আমাকে বাঁচান, আব্বা আম্মা আমাকে বাঁচান, আমার রুমের মধ্যে কি হচ্ছে এগুলা, আব্বা আম্মা আমাকে বাঁচান, আব্বা আমাকে বাঁচান, আব্বা আমাকে বাঁচান। দরজা ধাক্কাচ্ছে। একটা সময় তিনি অজ্ঞান হয়ে যান। পরদিন সকালবেলা বাড়ির সব কাজ করার জন্য, রুটি বানানোর জন্য যখন তার শাশুড়ি তাকে ডাকতে যায়, ঘরে এসে দেখেন তিনি মেঝেতে পড়ে আছেন। এলাকার ডাক্তার ডেকে নিয়ে আসা হয়, কারণ বিপদের ঝামেলা হলে ওখানে ঝামেলা হয়ে গেলে পুলিশি কেস হতে পারে। যদি উনি মারা যায়, তারা মনে করেছে তাদের বউ মারা গেছে। যে সাথে তার মনে হয় বেশ খুশি হয়েছিল। এটা খুশি হওয়ারই কথা, কারণ আপদ বিদায় যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি সুবিধা। এরই মাঝে তার হাজবেন্ডের কোনো ফোন নেই, কোনো খবর নেই। তার হাজবেন্ড যে 5-6 মাস যাবৎ কোনো ধরনের ফোন কন্ট্যাক্ট কিছুই করেনি সৌদি আরবে। এটা তিনি অ্যাকর্ডিং টু হার তিনি বলেছেন যে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। তো ওই দিন যখন ডাক্তার বলল যে এখনই তো 37 সপ্তাহ চলে, 37 উইকস চলছে, তো আপনি ভয় পেন না, এটা হয়তো বা অতিরিক্ত হরমোন রিলিজ হওয়ার কারণে আপনি এরকম কিছু হ্যালোসিনেট করতে পারেন। তো আপনি এই ওষুধগুলো খাবেন। এবং আমি চাই না, প্রেগনেন্সিতে যেহেতু ওষুধ দেওয়ার কোনো সিস্টেম নাই, তো তাকে বলেছেন যে বেশি বেশি করে রেস্ট নেওয়ার জন্য, অতিরিক্ত পানি খাবার জন্য, এবং যেহেতু বাথরুম ধরছে, রেস্টের সাথে সাথে যেন বাথরুমটা যেন ঠিক মতো তিনি করেন, ডায়াবেটিসটা মেনটেন করেন। তার যে ডায়াবেটিস ছিল প্রেগনেন্সিতে, তো সব কিছুর আদলে বলেছেন যে নিচু হয়ে কোনো ধরনের কাজ করা যাবে না। কিন্তু নিচু হয়ে কাজ করানোর জন্য তার পরিবার থেকে সবচেয়ে বেশি প্রেশার দেওয়া হচ্ছিল। যেহেতু তার শাশুড়ি তার সাথে ছিল এবং নিচু হয়ে যেহেতু তিনি কাজ করেছেন, সেটা তিনি ডক্টরকে একটা সময় ভুলে বলে দেন। ডক্টর তখন তার শাশুড়িকে অনেকটা শাসানোর মতো বলেন যে আপনিও তো একজন মা, আপনি নিশ্চয়ই আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, এরকম কষ্ট কি আপনি করেছেন? ওনাকে দিয়ে কেন কষ্ট করাচ্ছেন? এটা বলার পর যখন তিনি বাসায় আসেন, তাকে বেধড়ক মারধর করা হয়। এই মারধরের লিমিটটা বেশ বড় সড়ো। তাকে তাদের বাসার মধ্যে যে সব গাছ লাগানো ছিল, বড়ই গাছ, সেই বড়ই গাছের একটা মোটা ডাল ভেঙে তার পেছনে প্রচণ্ড মারা হয়। সেদিন রাতের বেলা তিনি ব্যথায় কুকড়ে কুকড়ে কেঁদেছেন। দেখার মতো কেউ ছিল না, বলার মতো কেউ ছিল না। এই কথাগুলো আসলে না বলতে পারলে শরীরের মধ্যে এক ধরনের বিষাক্ত সাপ কিলবিল করতে থাকে, কাউকে বলা যাচ্ছিল না। হঠাৎ করেই পাশের বাসার ভাবি, তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ওই পাশের বাসার ভাবি তার সাথে তাকে দেখতে আসে এবং তিনি একদিন আচার চেয়েছিলেন, সেই আচারটা দেওয়ার জন্য তার কাছে আসে। তো সেই আচার দেখতে এসে বলে যে ভাবি, আপনার শরীরের এই অবস্থা কেন? শরীর তো ফুলে শেষ। তার পায়ের মধ্যে পানি চলে এসছে। যেহেতু কাজ করেছে অনেকটা সময় বসে বসে, শাক পাতা ছিলেছে, তারপর রান্না বান্না করার জন্য প্রেশার দিচ্ছিল, রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, যার কারণে পায়ের মধ্যে পানি চলে এসছে। তো তিনি বলে যে আপনি যে অবস্থায় আছেন ভাবি, আপনাকে তো আপনার তো রেগুলার ডাক্তার দেখাতে হবে। আপনি যদি এরকম কন্টিনিউ করতে থাকেন তাহলে এটা আপনার জন্য সমস্যা হবে। তো অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে, তিনি অত কিছু বলেননি, কারণ তার তো আসলে যাওয়ার কোনো জায়গা নেই। হাজব্যান্ড যেখানে যাবে তিনি সেখানে যাবেন। হাতিয়াতে সেই গহীন জঙ্গলে এই মহিষ বাথান পার করে কে যাবে তার বাবার বাড়িতে? যেখানে ছোটবেলা কেটেছে সেখানে হয়তো বা এই শরীর নিয়ে এখন আর যাওয়া সম্ভব না। রাতের বেলা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, দুই জামাইবউ তার শ্বশুর শাশুড়ির মধ্যে তুমুল ঝগড়া। হঠাৎ করেই ঝগড়া কিনে সেটা বোঝা যাচ্ছিল না, তবে যতটুকু মনে পড়ছিল যে সম্পত্তি এবং ছোট ভাইয়ের বিয়ে নিয়েই ঝগড়া লেগেছে। তিনি কোনো কিছু বলতে পারছিলেন না। যে একটা সময় তার শরীর খারাপ লাগতে থাকে। তিনি রাতের বেলা তার শ্বশুর শাশুড়িকে বলেন যে আব্বা আমার শরীর খারাপ লাগছে, আমি বেশি ভালো ফিল করছি না। তার শ্বশুর শাশুড়িটাকে কোনো ধরনের গ্রাহ্য করে না এবং সেদিনই ফরচুনেটলি তাদের গ্রাম থেকে তার শাশুড়ির বোনের মেয়ে রাতে আসে।
মেয়েটার নাম ছিল রুমা, এবং মেয়েটা আসলে পছন্দ করতো, আপাকে অনেক পছন্দ করতো। তিনি জিজ্ঞেস করেন, আপা আপনার কী হয়েছে, আপনি এত মোটা হয়ে গেছেন, পায়ের মধ্যে পানি, পা ফুলে গেছে। তো সে মেয়েটা অনেক হাত পা টিপে দিয়েছে ওনার সেদিন রাতের বেলা। বলেছে, ভাবি আমি আপনার সাথে ঘুমাই, আপনি একা ঘুমাচ্ছেন, আমি আপনার সাথে ঘুমাবো। তো তিনি যেহেতু একাই ঘুমাচ্ছিলেন, তিনি আর মানা করেননি। আজকের পরীক্ষাটা একটু ডিফারেন্ট। তিনি রাতের বেলা যখন তার ঘুম ভাঙে, তিনি দেখেন যে মানে বাথরুম থেকে এসে দেখেন যে ঘরের মধ্যে বাইরের যে তাদের যে উঠান আছে, সেখানে যে দুইটা লাইট সবসময় জ্বালানো থাকে, সেই দুইটা লাইট জ্বলছে। সেই দুইটা লাইট সেই জানালার পর্দার ফাঁক দিয়ে আসার কারণে কিছুটা আলো ঘরেতে প্রবেশ করেছে। আর যেহেতু তিনি প্রেগনেন্ট, তিনি লাইট জ্বালিয়ে বাথরুমে গিয়েছেন। তো লাইট যখন বন্ধ করে যখন তার খাটের দিকে যাবেন, তিনি দেখেন যে তার বিছানার কর্নারে ঠিক যে পাশে তিনি মাথা রাখেন, সেই পাশের যে পায়া, খাটের পায়া বরাবর একটা মহিলা বসে আছে। সেই মহিলা, যে মহিলাকে তিনি দেখতে পাচ্ছিলেন, যার চেহারা বোঝা যাচ্ছিল না, এবং সেই মহিলা প্রসব ব্যথায় চিৎকার করছেন। খাটের সেই পাটা ধরে রেখেছেন, দুই পা ফাঁক করে রেখেছেন, এবং একটি বাচ্চা প্রসব করছে। আজকে তিনি দেখলেন একটি বাচ্চার মাথা বের হয়েছে, দুটো হাত বের হয়েছে, আর কিচ্ছু বের হয়নি। বাচ্চাটা ওই দুটো হাত এবং মাথা দিয়ে পুরো ঘর হাঁটছে সেই মুহূর্তে। সারা পুরা ফ্লোরে তখন রক্ত ছড়ানো। মহিলাটা চিৎকার করতে করতে নাকি বলছিল, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচান, এই তুমি আমাকে বাঁচাও, তুমি কি দেখছো আমার দিকে তাকিয়ে, তোমার কি ভালো লাগছে আমি মরে যাচ্ছি? এইটা তখন তার 38 উইকস চলে, বা 37 উইক্সের শেষের দিকে। তিনি চিৎকার করছেন, তার চিৎকার ওইখানে শুয়ে থাকা অবস্থায় সেই রুমা শুনতে পারেনি। রুমাকে সে ধাক্কাচ্ছে, ঘুম থেকে জাগাচ্ছে, আমার রুমের মধ্যে কে এসছে দেখো, এই কয়দিন যাবত এই মহিলা আমার রুমের মধ্যে আসছে। কিন্তু কোনোভাবেই তিনি রুমাকে ঘুম থেকে জাগাতে পারেনি। তার পুরো বাড়ি কাঁপছিল, মনে হচ্ছে বাড়িতে ভূমিকম্প হচ্ছে। তিনি ঘুমাতে পারছিলেন না, তার কাছে মনে হচ্ছে উপরের সিলিং থেকে রক্ত টপ টপ করে তার শরীরের উপরে পড়ছে। পুরো সিলিং জুড়ে ছোট ছোট পোকা কিলবিল করছে। পুরো ফ্লোরে সেই ছোট বাচ্চাটি ঘুরে বেড়াচ্ছে। তিনি অজ্ঞান হচ্ছেন না কেন, এই চিন্তায় তিনি অনেকক্ষণ যাবৎ বসেছিলেন। আমি অজ্ঞান হচ্ছি না কেন, আমি এগুলা কি দেখছি? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কি দেখাচ্ছ এগুলা? ফজরের আজান হয়ে গেল। সাথে সাথে রুমা ঘুম থেকে উঠল, বলে যে, ভাবি কি হয়েছে, আপনি তো ঘেমে আছেন কেন, স্বপ্ন দেখছেন কিছু? বলল, না আমি কোনো স্বপ্ন দেখিনি রুমা, আমি খারাপ অবস্থায় একজন মহিলাকে আমার রুমে দেখেছি, আমি অনেকদিন যাবত এগুলো দেখছিলাম। রুমা বলে যে, ভাবি দাঁড়ান। সে রুমার সাথে সাথে বিছানা থেকে বাথরুমে যায়, মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে এসে বলে, ভাবি এখন বলেন আমাকে, আপনি কি হয়েছে বলেন তো? বলে যে, রুমা এতক্ষণ যাবত এই জিনিস ঘটেছে, এতদিন যাবত এই জিনিস ঘটেছিল। আমার পুরো বাসার মধ্যে আমার বমি লাগতো প্রতিদিন, আমি খুবই বাজে বিচ্ছিরি গন্ধ পেতাম, মরা মানুষের গন্ধ পেতাম, কাঁঠালের গন্ধ পেতাম, আমি থাকতে পারতাম না, বমি আসতো, বমি করতে পারতাম না, মুখের মধ্যে হাত দিয়ে আমি পেটের সব বের করে ফেলতে চাইতাম। তো রুমা প্রথমে বুঝতে পারছিল না। রুমা বলছিল যে, ভাবি হয়তো প্রেগনেন্সিতে এরকম সমস্যা হতে পারে, ডাক্তার কি বলেছে বলেন তো? তো ডাক্তার যিনি বলেছেন, ডাক্তার এই বলেছে হ্যালুসিনেশন নাকি হতে পারে, কিন্তু আমি হ্যালুসিনেট করি নাই, এই জিনিসগুলো আমার মধ্যে নাই। রুমা তখন বলে যে, যেহেতু আপনি ভাবি এখন একদম শেষ পর্যায়ে আছেন, আপনাকে নিয়ে আমি তো কিছু করতে পারবো না। আমি আমার এক বন্ধুকে চিনি, যে এইখানে একজন ইমাম সাহেবকে চেনেন, তার কাছে আমি আপনার ব্যাপারে যে একটা তদবির করতে পারি, আপনি কি রাজি? উনি বলছেন, না আমি এসব তদবিরে যাব না, এমনিতে অনেক ঝামেলায় আছি, কোন একটা বিপদ হতে কি হবে। তো একটা সময় নামাজ পড়ে তারা রাতের বেলা ঘুমানো, ফজরের নামাজের পর ঘুমিয়ে যায়। হঠাৎ করে এই সকালে ঘুম ভাঙে সকাল 11টা সাড়ে 11টার দিকে। তাকে কেউ ঘুম থেকে ডাকেনি, কারণ আশপাশ থেকে শুধু কান্নার শব্দ আর কান্নার শব্দ আসছে। কেন এত মানুষ, এত কান্না, এত মানুষের ভিড় কেন, সেটা বুঝে ওঠার আগেই তিনি বুঝতে পারছিলেন না, মানে বুঝে ওঠার আগেই তিনি বিছানা থেকে দাঁড়ান এবং বাথরুমে যে ফ্রেশ হন। তারপরও বুঝতে পারছিলেন না কি হয়েছে বাড়ির বাইরে। তিনি হয়তো মনে করেছেন যে কোনো একটা সমস্যা হয়েছে। মাঝে মাঝেই তার শ্বশুর এলাকার কারোর সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়, তো কোনো ঝগড়া বাঁধতে পারে। তো কান্নার শব্দ আসছে কেন সেটা তিনি আর খেয়াল করেননি। দরজা খুলে তখন যখন বের হন, দেখেন যে বাড়ির উঠানে একটা লাশের বাক্স রাখা। লাশের বাক্সটা খুব সুন্দর করে বাক্সটা রাখা, খয়েরি কালারের বাক্স, মানুষ ভর্তি মানুষ। সেই মানুষের ভিড়ে তখন তিনি জিজ্ঞেস করছেন, কি হয়েছে বাড়িতে? তিনি মনে করেছেন তার দেবরের কিছু হলো কিনা,
আম্মা কি হয়েছে? তিনি দেখেন যে কর্নারে তার দেবরও সহ দাঁড়ানো। তিনি কি হয়েছে দেবরকে জিজ্ঞেস করছিলেন না, কারণ তিনি দেবরের সাথে কথা বলেন না। আশপাশের মানুষকে জিজ্ঞেস করতেন কে মারা গেছে। তো আত্মীয় স্বজনরা যারা তাকে চেনে তখন তারাও তাকে ধরে ধরে কান্না করছে। রুমা বলছে যে ভাবি ভাইয়া তো আর নাই, উনি যে মারা গেছে এটা আমার জানতাম না। তখন কানেকশনের বিষয়টা একটা ছিল, এত টেলিফোন করে কথা বলার কোনো অতটা ভালো চান্স ছিল না। ঢাকা ছাড়া এই মফস্বল এলাকাতে বিদেশে কথা বলার এতটা সুযোগ ছিল না। তো তিনি খুব কান্না করেন এবং তিনি চিন্তা করেন যে এটা আমি ভুল দেখছি, কারণ যেহেতু তিনি এতদিন যাবত একটা কিছু দেখছিলেন, তিনি বলছেন আমি ভুল দেখছি, এখনই আমার স্বপ্নটা ভেঙে যাবে, এখনই আমার স্বপ্নটা ভেঙে যাবে। না, ওই স্বপ্ন ভাঙা তো দূর, এখন সবাই দেখি পর্দা টানাচ্ছে ভেতরে লাশ গোসল দেবার। লাশ যদিও সৌদি আরব থেকে গোসল করিয়ে নিয়ে আসা, তারপরও তারা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য লাশ কফিন থেকে বের করে গোসল দেয়। তার হাজব্যান্ডের একটি অ্যাক্সিডেন্ট হয় সৌদি আরবে, ওখানে স্পট ডেড হয়। শরীর থেকে দুটো অংশ একদম আলাদা হয়ে যায়, যেহেতু মাঝখান দিয়ে ট্রাক নাকি গিয়েছিল, তো আলাদা একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সেই বিভৎস দৃশ্য দেখার মতো অবস্থানে তিনি কান্না করতে পারছেন না, কারণ তখন তিনি 37 to 38 উইকস রানিং অন্তঃসত্ত্বা। প্রচণ্ড গরম, সেদিন মনে হচ্ছে যে সবাই পুড়ে যাচ্ছে, লাশটা মনে হয় হলুদ হয়ে যাচ্ছে। লাশ সাথে সাথেই খুবই ফাস্ট প্রসেসে গোসল করানো হলো। আশপাশের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী মিলে যখন লাশটাকে কবরস্থ করার জন্য রওনা দেয়, তখন তিনি অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফেরার পর যখন তার জ্ঞান ফেরে তখন অলরেডি দাফন কাজ শেষ হয়ে গেছে। সময় তখন বিকাল 5টা। বাড়িতে সবাই তার দিকে তাকিয়ে তার শ্বশুর শাশুড়ির দিকে বোঝানোর চেষ্টা। শ্বশুর শাশুড়ির এক কথা, বাচ্চা আসার আগে আমার বাড়ির থেকে বের হয়ে যাও। শুরুতেই কেন পবিত্র কোরআনের হাদিসের বাণী দিলাম যে একটা মায়ের কতটুকু সম্মান দরকার, তার সাথে কতটুকু সদাচারের নির্দেশ দেওয়া হয়েছে। একটা প্রেগনেন্ট মহিলা আপনার বাসার পাশে থাকলে অবশ্যই আপনি খেদমত করার চেষ্টা করবেন, আমাদেরও তাই করার কথা। কিন্তু তাকে ওই মুহূর্তে তার স্বামী মারা গেছে, তিনি 38 সপ্তাহ অন্তঃসত্ত্বা, তাকে ওই মুহূর্তে বিকাল 5টায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এদিকে ওই সমস্যা তো আছেই, মাথা কিলবিল করছে কন্টিনিউয়াসলি। তার কাছে কিছুক্ষণ পরপর মনে হতে থাকে তার শরীরে অনেক তেলাপোকা ভরে গেছে। গত 2-3 মাসে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, শরীরের অবস্থা খুবই খারাপ। সেই রুমা কি করে, রুমা তাকে বলে যে ভাবি, আমি অনেক পৈশাচিক মানুষ দেখেছি, কিরকম নিজের পরিবারের মধ্যে এত বড় পিশাচ আমি দেখিনি। যেহেতু ওই রুমটাতে তার ছোট দেবর থাকবে তার স্বামী স্ত্রী নিয়ে, তাই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। কাকুতি মিনতি করে জিজ্ঞেস করা হয় যে আমাকে কি কোনোভাবে একটা কর্নার দেওয়া যায় নাকি বাচ্চাটার জন্ম হওয়ার পর্যন্ত, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। তিনি মিলাতে থাকেন তিনি যে স্বপ্ন দেখেছেন বা তিনি যে রূপ দেখেছেন একটা মহিলাকে, সেই রূপটার কথা তিনি বারবার চিন্তা করছিলেন যে এটা তিনি, ওই চেহারাটা মনে এটা তারই ছিল, বুঝার চেষ্টা করছিলেন। গত রাতে যেভাবে তিনি দেখেছেন একটা বাচ্চা ঘুরছে, রুমা শুনছিল না, অথচ পরের দিন সকালবেলায় তার সামনে তার স্বামীর লাশ চলে আসছে। লাশ আসছে তাও নাকি 20 দিন পর, মারা যাবার 20 দিন পর। ওই তখন থেকে তিনি আসলে সেসব খারাপ জিনিস দেখা শুরু করেছেন। যাই হোক, তাকে সেদিন বের করে দেওয়া হলো এবং রুমা তাকে একটা ব্যবস্থা করলো। রুমা তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। রুমার মাকে বোঝালেন, মা আমার কোনো ভাই বোন নাই, ভাবির আজ এই অবস্থা। রুমা সেদিন সেই বাসা থেকে বের হয়ে গেল এবং তার শাশুড়ির ছোট বোন তাকে যথেষ্ট আদর করা শুরু করলো। তাকে রাখলো, আপাকে রাখলো সে বাড়িতে, এবং সেই এলাকার একটা ম্যাটারনিটি হসপিটালে তার একটি পুত্র সন্তানের জন্ম লাভ হলো। 1999 সালের তার পুত্র সন্তানের জন্ম হলো এবং বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তিনি সেই গন্ধটা তার আর ফিল করছিলেন না, কিন্তু তার সারা শরীর ভর্তি পোকা, সেটা তিনি বুঝতে পারছিলেন। এটার উপরে তিনি কোনো কিছু করতে পারছিলেন না, আমল করতে পারছিলেন না। একটু সুস্থ হওয়ার পর তিনি বাচ্চাটাকে সাথে করে নিয়ে একজন হুজুরের কাছে যান। জিজ্ঞেস করেন, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে কিছুদিন আগে, আমার বাচ্চা কিছুদিন আগে হয়েছে, আমার এই বাচ্চাটা তার বাবাকে দেখেনি, আমাকে জাস্ট এতটুকু বলেন যে আমার কি ক্ষতি কেউ করেছিল নাকি, কারণ আমি এরকম জিনিস আমার বাসার মধ্যে দেখেছি। সেই ইমাম সাহেব, তিনি খুবই লার্নার্ড একজন ইমাম সাহেব ছিল, যার কাছে রুমাই নিয়ে গেছিল। তো ইমাম সাহেব বলেছেন যে দেখেন, আপনার পরিবার সম্বন্ধে আমি কিছুই জানি না, আপনি আমাকে এরকম কাগজে লিখে পাঠান, কাগজে লিখে দিয়ে যান যে আপনার পরিবারে কে কে আছে, তাদের নামটা একটু লিখে দেন, ঠিকানাটা লিখে দেন, যাতে আমি
খোঁজ নিতে পারি। তো খোঁজ নিয়ে পরে জানা গেল যে তার শাশুড়ি, তার ছোট দেবর, তারা দুজন মিলে একজন তান্ত্রিকের কাছে গিয়েছিল। তাকে একটা হিন্দু ধর্মাবলম্বীর কোন এক তান্ত্রিকের কাছে গিয়েছিল, যাকে ফলো করে দুইটা খারাপ জিন। তারা তাদের মাধ্যমে তাকে ক্ষতি করেছে এবং কোনো একটা ছোট্ট কৌটার মধ্যে তার স্বামীর ব্যাপারে এবং তার ওই ছোট বাচ্চার ব্যাপারে একটা তাবিজ বেঁধে রাখা হয়েছে, যাতে তারা তিলে তিলে শেষ হয়ে যায়। স্বামীর ক্ষেত্রে আসলে তাবিজটা করেছে তার ছোট ভাই, এখানে মায়ের ইনভলভমেন্ট ছিল না। এবং তার ক্ষেত্রে তাবিজটা করেছে তার মা। তার মা এটা জানতো না তার ছোট ছেলে তার বড় ছেলের জন্য তাবিজ করেছে। সম্পত্তির একটা বিষয় ছিল এবং ভাইয়ের চলে যাওয়াটা তার জন্য সুবিধাই ছিল, তাহলে তিনি তার ভাবিকে নিজের কাছে নিতে পারতেন। কিন্তু তার ভাবি যেহেতু জিনিসটাকে আগাতে দেন নাই, মানে আপা যেহেতু আগাতে দেন নাই এবং সবাইকে বলে দেবেন এই চিন্তা করে, তিনি একটা সময় যখন চাকরি পেয়ে দূরে চলে যান, সেখানে যে সে তার ব্যাপারে এবং তার উপরে এরকম কালো জাদু আগেই করে ফেলেন আর কি। যাই হোক, সেটাকে ছাড়াতে গেলে কিছু টাকা পয়সার প্রয়োজন হবে। ইমাম সাহেব বললেন যে কিছু টাকা পয়সা প্রয়োজন হতে পারে, আমি আপনাকে জানাবো। তো একটা সময় কিছু টাকা পয়সার প্রয়োজন হয়, যার সম্পূর্ণ খরচ বহন করে রুমা, এবং রুমার নিজের একটা সেলাই মেশিন ছিল, সেই সেলাই মেশিনটা আসলে রুমা তাকে দেয়। সেই আস্তে আস্তে হাতে খড়ি একটা সময় কিছু টাকা পয়সা যখন কালেক্ট হয়ে যায়, একটা সময় তিনি একটা দোকান দিয়ে বসেন। বলে আমি গার্মেন্টসে চাকরি করিনি, কিন্তু আমি দোকান দিয়েছি, চায়ের দোকান দিয়েছেন তিনি। রুমাদের এলাকার নামটি আমি বলবো না, অনেকেই তাকে চিনতে পারেন। সেখানে তিনি চায়ের দোকান দিয়ে সেই মহিলা বাচ্চা কোলে নিয়ে চা বানিয়ে ছেলেটাকে, আজ সেই ছেলেটার ব্যাপারে তিনি যখন বলছেন এবং কান্না করছেন যে আমার ছেলেটার বয়স আজকে 24 বছর এবং আমার ছেলেটা বর্তমানে একজন ডাক্তার হয়েছে। তিনি কোনো একটা সরকারি মেডিকেল কলেজ থেকে, বলবো না সেই সরকারি মেডিকেল কলেজটা কোথায়, কান্না করছেন এবং বলছেন যে জীবনের কর্মটা কিভাবে আপনার কাছে বুমেরাং হয়ে আসে সেটার সাফল্য গাথা খারাপ কথা দিয়ে শুরু করে শেষ করব ভালো কথা দিয়ে। ওনার শ্বশুর শাশুড়িকে পরে সেই ছোট দেবরের স্ত্রী বের করে দেয় বাসা থেকে। তার শ্বশুর শাশুড়ি কোথায় মরে পড়েছিল এটা তিনি জানেন না। রুমার মা বলেছে তারা সম্পর্ক কাট অফ করেছেন তার বোনের সাথে, এবং তার বোন নাকি কোথাও আছেন, কিন্তু মানে আবার যে শ্বশুর তিনি নাকি মারা গেছেন কোনো একটা জায়গায়, সেটা তো রাস্তাই হতে পারে, ভিক্ষা করতে যে হতে পারে, সেটা সম্বন্ধে তিনি সঠিক জানেন না, যেহেতু রুমাদের বাসা আসলে নারায়ণগঞ্জ থেকে অনেক দূরে ছিল। সে আপার ছেলে মেডিকেল পাস করে ডক্টর হয়ে হয়তো কিছু করছে, হয়তো কিছু করবে অবশ্যই। এবং তার পড়াশোনায় তিনি এত ভালো ছিলেন যে দুইবার তিনি ক্লাস গ্রেস পেয়েছেন ছোটবেলায়। তো যাই হোক, এটা অতিরিক্ত ব্রিলিয়ান্সের কারণে আল্লাহ তাআলা যখন কোনো কিছু আপনার কাছ থেকে নিয়ে যাবে তখন কোনো কিছু আপনাকে ফেরত দিবে, তা তো অবশ্যই। তো আমি আপাকে বলছি যে আপনি যেহেতু ধৈর্য ধারণ করেছেন, নিজে এখন একটা ঘর করেছেন, নিজের বাড়িতে নিজে থাকেন, আপনার ছেলে আপনাকে অনেক করছে, এবং আপনি যেভাবে আপনার শ্বশুর শাশুড়িকে করেছেন সেভাবেই হয়তো আপনার ছেলের বউ আপনাকে করবে, অবশ্যই আপনার মনের মধ্যে কিছু ছিল না। তো আমরা আপনার ঘটনার জন্য উত্তর দোয়া করছি এবং আপনি ভালো থাকবেন সবসময়। আপনার ঘটনার জন্য অনেক 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 ধন্যবাদ। এবং আপনি যেহেতু নাইমুর নামটি বলেছেন, এটা হচ্ছে ইন রিলেটেড টু আপনার দেবর, সেজন্যই নাইমুর নামটি বলেছেন যে কোনো মেয়েদের নাম নিয়ে আসলে তাদেরকে তিনি ছোট করতে চাননি, যাতে একটা মায়ের নাম নষ্ট না হয়, এবং এই জন্যই তিনি বলেছেন যে আমার নাম নাইমুর। তো আমি সেটার অর্থে সেটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, এবং সেই আপার ঘটনাটি আমরা শেয়ার করলাম। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশালে। এই ঘটনাটি উনি যার কাছ থেকে পেয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, তিনি তারই আত্মীয় হন, নাম রাসেল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনে কর্মরত রয়েছেন আর রয়েছেন কুমিল্লা ক্যান্টনমেন্টে। ঘটনাটি মূলত ওনার সাথেই ঘটেছিল। শুধু উনি না, ওনার সাথে আরো বেশ কয়েকজন বন্ধু ওই সময় ছিল যারা এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিল। ঘটনাটির সময়কাল 19শে ফেব্রুয়ারি 2004, শীতের শেষের দিকে। তবে ওই সময় মোটামুটি ভালোই শীত ছিল তখন। এলাকার 10ম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষা দেবে এমন বয়সী 14 জন পিকনিকে যাওয়ার আয়োজন করেছেন। পিকনিকের স্থান শেরপুর জেলার কর্ণঝোড়া, সীমান্তবর্তী পাহাড়ি জঙ্গলে ঘেরা মনোরম স্থান। ওনারা সবাই আগের বছর স্কুল থেকে সেখানে গিয়েছিলেন, কিন্তু শিক্ষকরা তো আসলে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেন নাই, যার কারণে ওনারা চিন্তা করেছিলেন যে পরবর্তীতে নিজেরা ওখানে আবার আসবেন।
এই কারণেই মূলত এরকম একটা পরিকল্পনা হাতে নেওয়া। একা একা যাওয়ার প্ল্যান করেছেন, একা একা বলতে মানে গ্রুপ ধরে আর কি, স্কুল থেকে না। পাহাড়, জঙ্গল, সীমান্তের কাঁটাতারের বেড়া সবকিছু দেখবেন। তো এই যে 14 জন, এই 14 জনের মধ্যে এই রাসেল ভাই একজন। আর রাসেল ভাইয়ের সাথে তারই বড় ভাইয়ের ছেলে তানভীর, মনির এবং আর একজন রাসেল। এই রাসেলের বাড়ি ছিল আবার উত্তরপাড়া নামক একটা জায়গা রয়েছে, সেই উত্তরপাড়া রাসেল, মানে 2 জন রাসেল রয়েছে আর কি 14 জনের মধ্যে। ঘটনাটা মূলত এই কয়েকজনকে ঘিরেই, বাকিরা আসলে এর সাথে ওইভাবে ইনভলভ না, যার কারণে তাদের নামটা আর উনি বলেন নাই। পিকনিকের দিন ভোরবেলা মাইক্রোবাস চলে আসে ওনাদের এলাকার হাই স্কুলের সামনে। সবকিছু নিয়ে খুব সকালবেলায় ওনারা রওনা দিয়েছেন। ওনাদের সাথে 2 জনের কাছে ওই সময় মোবাইল ফোন ছিল। 2004 সালে মোবাইল ফোন কিন্তু সবার হাতে হাতে এইভাবে পৌঁছায় নাই। মোবাইল ফোন ছিল, অল্প কিছু লোকজনের হাতে মোবাইল ফোন ছিল। ওই সময় বাটন ফোনগুলো পাওয়া যেত। তো 2 জনের কাছে মোবাইল ফোন আর 2টা ক্যামেরা নিয়েছেন। ওই সময় কিন্তু এরকম ডিজিটাল ক্যামেরা এভাবে কিন্তু আসে নাই, ফিল্ম থাকতো ভেতরে, ওই ফিল্ম ক্যামেরা আর কি। তো 2টা ক্যামেরা ওনারা নিয়েছেন। সকাল 11টার দিকে ওনারা কর্ণঝোড়া স্পটে পৌঁছেছেন। সময়টা তো আসলে পিকনিকের সিজন, শীতের শেষ দিকে অনেক পর্যটকই আসছে ওখানে বেড়ানোর জন্য। শেরপুর শহর থেকে ওনারা খাবার জন্য বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে এসেছিলেন। স্পটে পৌঁছে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করে ওনারা সবাই তো বেরিয়ে পড়েছেন। আনুমানিক বেলা 1:30 বা 2টোর সময় ওনারা আবার স্পটে ফিরে এসে কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছেন। রেস্ট নেওয়ার পর ওনারা 2টো গ্রুপ করেছেন, 7 জন করে। 14 জন আসেন তো, 7 জন করে 2টা গ্রুপ করেছেন। এই 2টো গ্রুপে ওনারা বের হবেন। প্রত্যেকটা গ্রুপে ওই যে মোবাইল ফোন নিয়ে এসেছেন 2 জন, ওর মধ্যে থেকে একজনকে দিয়েছেন। 2 গ্রুপে 2 জন ব্যক্তি যাদের কাছে মোবাইল ফোন রয়েছে, যাতে করে এই 2 জন পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে, তাদের গ্রুপের হাল হকিকত সম্পর্কে ওনারা তথ্য আদান প্রদান করতে পারেন। আর এই যে 2 রাসেল, এই 2 রাসেল মনির, তানভীর একই গ্রুপে ছিলেন আর কি। তো ওনাদের গ্রুপে তানভীরের কাছে মোবাইল ফোন ছিল। ওনারা পাহাড় জঙ্গল ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সীমান্তের কাঁটাতারের বেড়া দেখবেন। পিকনিক স্পটে অনেক মাইক ছিল, মাইকে বিভিন্ন ঘোষণা, দিক নির্দেশনা দেওয়া হতো। ওনারা এত দূরে চলে গিয়েছেন যে মাইকের শব্দ ওনাদের কাছে আর পৌঁছাচ্ছে না। জঙ্গল ও পাহাড়ে হাঁটতে হাঁটতে ওনারা ক্লান্ত ও দুর্বল হয়ে গেছেন। এদিকে সন্ধ্যা হবে হবে এমন সময় চলে এসেছে। তখন ওনারা বুঝতে পারলেন যে ওনারা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন। ওনারা দিক ভুল করে সীমান্তের দিকে না গিয়ে অন্য দিকে এসে গেছেন, একদম গভীর জঙ্গলের ভেতরে। আশেপাশে অন্তত আনুমানিক 5-10 কিলোমিটারের মধ্যে কোনো বসতিই নেই। মোবাইলেও কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কারণ নেটওয়ার্কের যে টাওয়ারটা এটা ওই পিকনিক স্পটের কাছে। ওনারা এতটাই দূরে চলে এসেছেন যে ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা বাড়তে শুরু করেছে। সবাই তো শীতের পোশাক পরে এসেছেন, এমনকি পায়ে মোজাও পরা ছিল সবার। হঠাৎ এই যে রাসেল ভাই, উনি পাহাড়ের নিচে দূরে কয়েকজনকে দেখতে পান। ওনাদেরকে দেখে মনের মধ্যে একটু আশা জাগে যে এখান থেকে বের হওয়ার পথ নিশ্চয়ই পাওয়া যাবে। তো ওনারা সবাই একসাথে, এই 7 জন একসাথে সাহায্যের জন্য ওই ব্যক্তিদেরকে ডাকতেন। এরা যেহেতু স্থানীয় মানুষ, তাই পথ দেখিয়ে দিতে পারবে, এটাই তাদের কাছে প্রত্যাশা ছিল। এই ডাক শুনে ওই লোকগুলো ওনাদের দিকে এগিয়ে আসে। স্থানীয় ওই লোকগুলোর বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হবে। এই লোকগুলো এসে কোনো কথা না বলে ওনাদের উপরে হামলা করে। এদের 2 জনের হাতে ছিল লম্বা ধারালো ছুরির মতো অস্ত্র। এরা একে অপরের সাথে বাংলা ও হিন্দি মিশ্রিত ভাষায় কথা বলছিল। এই যে রাসেল নামে তো 2 জন, উত্তরপাড়ার যে রাসেল রয়েছে, এই রাসেলের শরীরে ছুরির আঘাত লাগে, মারাত্মক জখম হয় রাসেল। লোকগুলোর হিংস্রতা দেখে সকলে বুঝে যায় যে এরা মূলত চরমপন্থী টাইপের কেউ। এদেরকে দেখে ফেলার কারণে এরা আসলে সাহায্য না, আক্রমণ করার জন্য এসেছে, মেরে ফেলার উদ্দেশ্যে এসেছে। এদিকে তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে আসছে। ওই লোকগুলো মারার চেষ্টা করছে এদেরকে, আর এরা অসহায়ের মতো শুধু খালি হাতে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। রাসেল মাটিতে পড়ে কাতরাচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছিল ওর। বেশ কিছুটা সময় পর রাসেল নিজে থেকে মাটিতে তো পড়ে থাকা ছিল, ওখান থেকে উঠে সবাইকে উদ্দেশ্য করে বলল যে এই তাড়াতাড়ি চল, এখান থেকে আমরা পালাই, ওরা আমাদেরকে মেরে ফেলবে। এই বলে রাসেল মাটি থেকে উঠে সবাইকে নিয়ে দৌড়াতে বললেন। এদিকে সবাই রাসেলের পিছন পিছন দৌড় দিল। ওনাদের সবার মাথায় শুধু একটাই সেন্স কাজ করছে যে এখান থেকে যে কোনো মূল্যে পালাতে হবে। ওনারা দৌড়াচ্ছেন আর এক একজনের নাম ধরে ডাকাডাকি করছে, যাতে করে কেউ কারো কাছ থেকে আলাদা না হয়ে যায়, দলছুট হয়ে না যায়, হারিয়ে না যায়। সবাই যে কোন দিকে দৌড়ে যাচ্ছেন তার কোনো হুঁশ নাই।
ওই লোকগুলো ওনাদের পিছনে দৌড়াচ্ছে। ওনারা যে কতক্ষণ এভাবে দৌড়েছেন তার ঠিক মনে নাই। একসময় স্থানীয় ওই লোকগুলো থেকে ওনারা আড়াল হয়ে যান, তবু ওনারা দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেনই। ওনারা এত ভয় পেয়েছিলেন যে পেছন দিকে আসলে তাকানোরও সাহস করেন নাই কেউ। এক পর্যায়ে একজন একজন করে দুজন আর অন্যজন যারা ছিলেন তাদের অবশ্য সমস্যা নেই, এই যে দুইজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এই দুইজনের মধ্যেই যেই একটা কমন বিষয় ছিল, এই দুইজনের নামই রাসেল। একজন তো ছুরি দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছেন, আর এই রাসেল যিনি প্রচন্ড রকমের ক্লান্তি এবং পরিশ্রমের কারণে অজ্ঞান হয়ে গেছেন। দুই রাসেল তো অজ্ঞান। এখন এই দুই রাসেলের যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় যে এনারা 7 জন এক জায়গায় আছেন। একজনের শরীর থেকে স্যান্ডো গেঞ্জি খুলে এই গেঞ্জিটা দিয়ে রাসেলের ক্ষতস্থান বাঁধা হয়েছে। শরীর থেকে ভালোই রক্তক্ষরণ হয়েছে, আর এভাবে দৌড়ানোর কারণে রাসেলের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। ওনাদের সবার সাথে যে স্কুল ব্যাগ ছিল, স্কুল ব্যাগে পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। ঘুটঘুটে অন্ধকার রাত, তাই এই জঙ্গলে মোবাইল হাতে নিয়ে আসলে চলাচল করা মুশকিল হয়ে যাবে, কারণ যদি আরো কোনো খারাপ লোকজন এখানে থাকে এবং তাদেরকে দেখে ফেলে তাহলে তো আরো বিপদ হয়ে যাবে। যদি কেউ তাদেরকে শনাক্ত করে ফেলে, বিশেষ করে ওই দলটা যদি শনাক্ত করে ফেলে, এখন ওই দলের আসলে কি উদ্দেশ্য ছিল, কেন তারা হঠাৎ করে এভাবে আক্রমণাত্মক হলো, এতটুকু তো ওই সময় বোঝা যায় নাই। নিশ্চয়ই তারা এমন কোনো কাজ করছিল যেটা ওরা দেখে ফেলেছে, যেটা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, এই জন্য হয়তো তাদের উপর আক্রমণ করেছিল। হতেও পারে এরকম, ওরা হয়তো তাদেরকে খুঁজে চলছে, এমনটাও তো হতে পারে। তাই মোবাইল ফোন তো জ্বালানো যাবে না। এই চিন্তা করে তানভীরকে, মানে যার কাছে মোবাইল ছিল, তাকে বলা হলো তুমি মোবাইলটা ভাইব্রেশন মোডে রাখো এবং জ্যাকেটের চেইন খুলে বুকের ভিতরে রাখো। তো ওনারা একটু জিরিয়ে নিয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে। সবাই বুঝতে পারেন কেউ পায়ে ব্যথা পেয়েছে, কারো পা মচকে গেছে, কারো হাতে পায়ে বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে গেছে, কারণ দৌড়ানোর সময় বিভিন্ন জায়গায় তো আঘাত লেগেছে। এই কারণেই সবাই কোনো না কোনোভাবে আহত হয়েছে আর কি। সবারই মোটামুটি পায়ে সমস্যা কমন ছিল। তানভীর একটু পর পর জ্যাকেটের চেইন খুলে মোবাইলের নেটওয়ার্কটা চেক করছে যে মোবাইলের আসলে নেটওয়ার্ক আছে কিনা। এদিকে রাত হয়েছে, শীতের তীব্রতা বেড়ে গেছে, শরীরে নানা স্থানে ব্যথা, আর শীতকালে ব্যথা লাগলে তো সেটা আরো বেশি অনুভূত হয়। ওনাদের হাঁটতেও খুব কষ্ট হচ্ছে, আর হেঁটে আসলে যাবেন কোন দিকে চেনেন না তো। দিনের বেলাতেই পথ হারিয়ে ফেলেছেন, এখন রাতের বেলা কিভাবে কোন দিকে হাঁটবেন? হাঁটতেও তো ওনাদের খুব কষ্ট হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্ধকারে এইভাবে আর না ঘুরে এক জায়গায় কাটাতে হবে। পাহাড়ি জঙ্গল, সাপ টাপ সহ তো আরো নানান ধরনের জন্তু জানোয়ারের ভয় আছে। তো ওনারা এমন একটা স্থানে আছেন, সেখানে সামনে একটা বেশ উঁচু পাহাড় রয়েছে। ওনারা সারাদিন যত পাহাড় দেখেছেন এবং ঘুরেছেন, এইটা মনে হলো যে ওনাদের দেখা সবচেয়ে উঁচু পাহাড়। আর বিশেষত্ব হচ্ছে যে এই পাহাড়ে কোনো গাছ বা জঙ্গল নাকি ছিল না। এই পাহাড়ের বিশেষত্ব এইটা। অন্য পাহাড়গুলোতে আছে গাছ জঙ্গল আছে, কিন্তু এই পাহাড়ে কোনো গাছ এবং জঙ্গল নাই। পাহাড়ের উপর উঠলে দূরে কোনো বসতবাড়ি হয়তো বা যদি থাকে তাহলে আলো দেখা যাবে, এইভাবে ওনারা অনেক কষ্ট করে ওই পাহাড়টাতে উঠেছেন। কিন্তু চারদিকে অন্ধকার আর কুয়াশা ছাড়া কিছুই দেখতে ওনারা পেলেন না। পাহাড়ের উপরের অংশটা একদম সমতল ছিল। যেহেতু এখানে কোনো জঙ্গল বা গাছপালা নাই, সুতরাং এখানে রাতে থাকাটা নিরাপদ হবে, এই চিন্তা ওনারা করেছিলেন। চারপাশটা দেখার পর ওনারা একটু দূরে একটা গাছ দেখতে পান এবং সবাই গাছের কাছে গিয়েছেন। এমনিতে মনে করছেন কোনো গাছপালা নাই, তবে একটা গাছ ওনাদের দৃষ্টিগোচর হয়, যার কারণে ওই দিকটাতে ওনারা যান। অন্ধকারে এটা যে আসলে কি গাছ এটা চিনতে পারেন না ওনারা কেউই। বেশ মোটা এবং ছাতার মতো ছড়িয়ে আছে বিশাল একটা গাছ। গাছটা অনেকটা আম গাছের মতো হবে এমনটাই জানিয়েছেন। গাছের যে কাণ্ডগুলো আছে, মানে ডালগুলো আছে, এগুলো বেশ নিচুতে থাকায় ওনারা গাছের কাণ্ডের উপর উঠে বসে এক একজন এক এক জায়গায় করে নিয়েছেন আর কি, মানে গাছের ডালে উঠে এক একজন এক এক জায়গায় বসেছেন, এরকম একটা পজিশন নিয়েছেন। তানভীর মোবাইলে দেখে রাত 11টা বাজে। গাছের এক একটা ডাল ছিল মোটামুটি এক একটা গাছের মতো বড়, মানে গাছ যেরকম লম্বা হয় বড় হয়, গাছ যেরকম মোটা হয়, ওই এক একটা ডালই ওই রকম টাইপের আর কি। তবে এই ডালগুলো অনেক নিচু নিচু ছিল। গাছটা মোটা ছিল কিন্তু ডালগুলো নিচু ছিল। অনেক সময় দেখা যায় না যে ডালগুলো গাছের একদম বেসমেন্ট থেকে, মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে অনেক উপরে থাকে, ওইখানে কিন্তু এরকমটা ছিল না, মানে গাছটা এমন ছিল। তো বেশ আরাম করেই বসেছেন গাছের উপরে, হেলান দেয়া বা এমনকি শোয়ার জন্য কিন্তু ওই ডালের উপর পর্যাপ্ত জায়গা ছিল। ওনারা মাথার নিচে যেই স্কুল ব্যাগ ছিল বালিশের মতো করে দিয়ে পরস্পর একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছেন। ক্লান্ত আর অসুস্থ শরীর থাকায় সবাই অল্পক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান।
গভীর রাতে ওনাদের সাথে থাকা মনির নামে একজনের ঘুম ভেঙে যায়। মাথা তুলে মনির খেয়াল করে যে সবাই ঘুমাচ্ছে, তো মনির শুয়ে আছে, তার চোখে ঘুম আসবে আসবে ভাব। এমন সময় মনির জঙ্গলের একদিকে আলোর মতো কিছু একটা দেখতে পায়। মনির উঠে বসে পড়ে। তারা যেহেতু সবচেয়ে উঁচু পাহাড়ে উঠেছে, আবার গাছের উপরে, তাই সেখান থেকে নিচের সবকিছু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। মনির দূরে জঙ্গলের মধ্যে মনে হচ্ছে আলো দেখার একটা আভাস পাচ্ছে, আলো জাতীয় কিছু একটা মনে হয় দেখছে আর কি। ওই রেডিয়াম যুক্ত যেই তসবি রয়েছে আর কি, অনেক সময় আমরা দেখি না তসবি জ্বলে, লাইটের কাছাকাছি থাকলে যদি হঠাৎ করে অন্ধকার হয়ে যায় তখন আমরা তসবিগুলো জ্বলা দেখি, একটু জ্বলে আছে, এর মধ্যে রেডিয়াম ধাতু আছে আর কি, এজন্য জ্বলে। মনে হচ্ছে ওই রকম টাইপের কিছু জিনিস, একটা না অনেকগুলা, এদিকে এগিয়ে আসছে। মনির কৌতূহলী হয়ে একে একে সবাইকে ডেকে তোলে এবং ওই আলোর দিকে তাকাতে বলে। তো ওনারা সবাই প্রথমে মনে করেছেন যে ওনাদেরকে খোঁজার জন্য মনে হয় বাকি বন্ধুরা লোকজন নিয়ে বের হয়েছে, তাই আগ্রহ নিয়ে আলোর দিকে তাকিয়ে আছেন। 4 থেকে 5 মিনিটের মধ্যে ওনারা বুঝতে পারেন যে ওনারা যে আলোটা দেখেছেন বা যেটাকে আসলে আলো মনে করেছেন, এটা আসলে কোনো আলো না। ধবধবে সাদা পোশাক পরা অনেকগুলো মানুষ, অন্তত 150 থেকে 200 মানুষের মতো হবে। সকলের পোশাক থেকে এক ধরনের আলো নির্গত হচ্ছে, কিন্তু সেই আলোতে চারপাশ আলোকিত হচ্ছে না, ঠিক রেডিয়াম তসবির মতো। এগুলো আলোকিত এটা বোঝা যায়, কিন্তু ওই আলো থেকে আশেপাশে ওভাবে কিন্তু আলোকিত হয় না। তো এমনটাই মনে হচ্ছে। ওরা সবাই মনে হচ্ছে ঠিক ওনাদের দিকে এগিয়ে আসছে। আরো বেশ কিছুটা এগিয়ে আসার পর ওনারা বুঝতে পারলেন যে এরা কেউই মানুষ না, কারণ এরা মানুষ হতেই পারে না। এদের উচ্চতা সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ হবে। জঙ্গলের মধ্যে নির্জনে ওনারা একা একা তো আছেন, তারপর সবাই আহত কম বেশি। এর মধ্যে রাসেলের অবস্থা তো বেশি খারাপ। ওনার অত্যন্ত ভয় পেয়ে সকলেই বাকশক্তি বন্ধ হওয়ার মতো হয়ে গেছে সবার। ওনাদের পালানোরও কোনো পথ নাই, এমনকি এইখানে আল্লাহ ছাড়া ওনাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। মনির হঠাৎ করে বলে উঠলো, সবাই গাছের আরো উপরে উঠে যাও, এত নিচে থাকা যাবে না, এত নিচে থাকলে ওরা দেখে ফেলবে, আমরা আরো উপরে উঠে যাই। ওনারা গাছের আরো উপরে উঠে সবাই কাছাকাছি বসে আছেন। মনির আবার সবাইকে সতর্ক করে দিলেন, খবরদার ফিস ফিস করে কোনো কথা বলা যাবে না, আর বেশি ভয় লাগলে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। এদিকে এই লোকগুলো প্রায় গাছের কাছাকাছি চলে এসেছে। এবার ওনারা সবাই একটা বিষয় খেয়াল করলেন গাছের উপর থেকে, যে এই লোকগুলোর মধ্যে 4 জন একটা খাটিয়া ধরে নিয়ে আসছে, আর বাকিরা সবাই পেছনে কাতার করে হেঁটে আসছে, ঠিক সেনাবাহিনীর কুচকাওয়াজের মতো শৃঙ্খলাবদ্ধভাবে। খাটিয়া কাঠের তৈরি ছিল নাকি ধাতব কোনো জিনিসের তৈরি ছিল, এটা অবশ্য রাসেল ভাই বলতে পারেন নাই। তবে উনি বলেছেন যে ওনার জীবনে এত সুন্দর নকশা এবং কারুকার্যের আসবাবপত্র উনি আগে কখনোই দেখেন নাই। খাটিয়া নিয়ে ওই গাছের ঠিক নিচ দিয়েই এই লোকগুলো এগিয়ে একটা জায়গায় গিয়ে থামলো। গাছ থেকে প্রায় 100 থেকে 150 মিটার দূরে হবে এমন জায়গায় থামলো। রাতে অন্ধকার থাকতে থাকতে ততক্ষণে আসলে মানে অন্ধকার অনেক সময় থাকলে হয় কি, যে অন্ধকারটা চোখ অনেক সময় সয়ে যায়, তখন মোটামুটি আশেপাশে দেখা যায় আর কি। তো ওই অবস্থা হয়েছে যে অন্ধকারে থাকতে থাকতে চোখটা অন্ধকারে অনেকটাই মানিয়ে নিয়েছে আর কি সবার। ওনারা মোটামুটি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। ওনারা কেউই কিন্তু এই লোকগুলোর মুখমণ্ডল দেখতে পান নাই। সবার আকৃতি, উচ্চতা, এমনকি পোশাকের রং সবকিছু একই রকমের ছিল। তবে এই যে কাতারবদ্ধভাবে তারা এগিয়ে আসছিলেন, এনাদের সবার সামনে কিছু অবয়বের পোশাক বেশ রাজকীয় ছিল, যেগুলো অন্যদের থেকে আলাদা ছিল। একজনের না, কিছু এই 5-7 জনের হবে এরকম আর কি। খাটিয়াটা কাঁধ থেকে নামানো হলো। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যে রাসেল ভাইরা যারা গাছের উপর বসে আছেন, ওনারা সেখানে খনন করা একটি কবর দেখতে পেলেন। খাটিয়ার কাছেই সদ্য খনন করা একটি কবর, অথচ একটু আগে সেখানে কোনো কবর ছিল না। ওনারা যখন ওই গাছের উপর উঠেছিলেন ওই সময় কিন্তু ওইখানে কোনো গর্ত বা কবর দেখেন নাই, কারণ ওই দিকটা তো ওনারা হাঁটাহাঁটি করেছেন, একবারই তো গাছের উপর ওঠেন নাই। কিন্তু কবর তো খোঁড়া ওনারা দেখেন নাই। যাই হোক, থাকতেও পারে, হয়তো ওনারা খেয়াল করেন নাই অন্ধকারের মধ্যে। ওনারা কিন্তু গাছের উপর বসে প্রচন্ড রকমের ভয় পাচ্ছিলেন। 2 হাত দিয়ে গাছের ডাল একদম জড়িয়ে ধরে রেখেছেন। ভয়ে যদি আবার পড়ে যান ডাল থেকে, তখন তো আরেক বিপদ হবে, বলে তো ব্যথা পাবেনই। সেই সাথে এই লোকগুলোর মুখোমুখি হতে হবে, তখন অবস্থাটা কেমন হবে। ওনারা সবাই এত ভয় পাচ্ছিলেন যে নিজেদের হার্টবিট নিজেরাই শুনতে পাচ্ছিলেন। কারো মুখ থেকে একটা আওয়াজ যদি বের হয়, এমনকি কেউ যদি হাঁচি দেয়, কাশি দেয়,
তখনও বিপদ হবে। সবাই তো মনে মনে আল্লাহর নাম স্মরণ করছেন। অবশেষে নীরবতার অবসান হলো। সামনের কাতারের অবয়বগুলো খাটিয়ার কাছে এসে সবার উদ্দেশ্যে কথা বলছে। তারা তো আসলে কি বলছে ওইটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কোন ভাষায় বলছে এটাও বোঝা যাচ্ছে না, বাংলা ভাষায় হতে পারে বা অন্য কোনো ভাষায় হতে পারে। মানুষ মারা গেলে জানাজার আগে আত্মীয় স্বজন যেভাবে উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে কথা বলে, ঠিক সেভাবে ওই অবয়বগুলো কথা বলছে। ওনারা ওনাদের কাছ থেকে কথাবার্তা শুনতে পাচ্ছেন, এতটুকুই আর কি, তাছাড়া কিছু না। পেছনের কাতারে থাকা অবয়বগুলো কথা শুনছে। তখন রাজকীয় পোশাকের মতো যেই অবয়বগুলো আসলে পড়েছিল আর কি, এদের মধ্যে একজন নির্দিষ্ট একটা অবয়বকে দেখিয়ে সকলের উদ্দেশ্যে কিছু একটা বলল, অনেকটা পরিচয় করিয়ে দেওয়ার মতো। তারা ওই অবয়বকে একটি মুকুট পরিধান করিয়ে দেয় এবং ওই মুকুটধারী অবয়ব জানাজার ইমামতি করেন। ঠিক মানুষের জানাজার মতো ছিল তাদের জানাজা। জানাজা করে দাফনের কাজ শেষ করে মোনাজাত করা হলো। মোনাজাত শেষে সকলে পূর্বের মতো শৃঙ্খলাবদ্ধ হয়ে চলেও গেল। তবে তারা যাওয়ার সময় মনে হলো একটু ভিন্ন পথে গিয়েছে। আমরা ঈদের নামাজ পড়ার সময় যেমন এক পথে যাই, ফেরার সময় আরেক পথে আসি, ঠিক ব্যাপারটা এরকম ছিল। অবয়বগুলো ওনাদের থেকে 100 কি 150 মিটার দূরে ছিল। তাদের শরীরের সুগন্ধি ওনাদের নাকে ভেসে এসেছে। এত মন মাতানো সুগন্ধির যেই একটা সুবাস ইতোপূর্বে ওনারা কেউই পান নাই, এমনকি এখনো সেই সুগন্ধির মতো সুগন্ধি ওনারা পান নাই। ওনারা তো নিঃশব্দে গাছে বসে আছেন। অবয়বগুলো অনেক দূরে চলে গেলেও কিন্তু ওনারা গাছ থেকে আলো দেখতে পাচ্ছিলেন। ওনারা অসহায়ের মতো গাছে বসে আছেন, কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছিলেন না। সকাল হলে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এই আশায় গাছে বসে আছেন। জঙ্গলে এক ধরনের ভয় ছিল, এবার জঙ্গলবিহীন পাহাড়ের উপর এসে এখন ভিন্ন ধরনের ভয় ওনারা পাচ্ছেন। ওই সময় তানভীর ফিসফিস করে বলে, সবাই আস্তে আস্তে আমরা আগের জায়গায় এখন নামি। হ্যাঁ, তো ওনারা আগের জায়গায় যে নামবেন, কুয়াশায় কিন্তু বিভিন্ন জায়গা ভিজে গেছে। ওই পাতার উপর কুয়াশা পড়েছে, পাতার থেকে ওই কুয়াশা পানি হয়ে ডালগুলোতে পড়েছে। এই ডালগুলো কিন্তু ভিজে কিন্তু পিচ্ছিল হয়ে গেছে। তাই ওনাদেরকে কিন্তু খুব দেখে শুনে নিচের দিকে নামতে হবে আর শুকনো ডালগুলো খুঁজে নামতে হবে যেখানে পানি কম পড়েছে, অর্থাৎ কুয়াশার পানি কম পড়েছে। এদিকে ব্যথা ঠান্ডায় শরীরটা একদম অবশ হয়ে গেছে। অনেক কষ্ট করে ওনারা মোটামুটি একটা জায়গায় নেমে এসেছেন। কিন্তু নেমে আসার পর একটা অদ্ভুত বিষয় খেয়াল করলেন যে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে তো কোনো চিহ্ন থাকার কথা। অন্ধকারের মধ্যে সেখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না। মনে হচ্ছে ওই জায়গাটা একদম সমান, ওই জায়গায় কিছুটা ঘাস যে আছে সেটাও বোঝা যাচ্ছে, মানে ওখানে কিছুই নাই, ওটা একদম স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? একটা কবর থাকলে তো সেখানে চিহ্ন থাকবে, কিন্তু সেখানে কিছুই নাই। এটা তো স্বপ্ন না, একজন স্বপ্ন দেখতে পারে, কিন্তু এখানে সবাই 7 জনে কি স্বপ্ন দেখেছে তা তো না। ওনারা বুঝেই নিলেন যে এটা আসলে জিনেদেরই কাজ, আর যার কবর হয়েছে সেও জিন জাতিরই একজন সদস্য। এর মধ্যে ওনারা জঙ্গলে পাখির কিচিরমিচির হচ্ছে এমন শব্দ শুনতে পান। এদিকে সকালের আলো ফুটতে ওনারা দেখছেন। লোকালয় থেকে অনেক দূরে ছিলেন তো, তাই ফজর আজান শুনতে পান নাই। যখন সকাল হচ্ছে তখন বুঝতে পেরেছেন যে আসলে সকাল হয়ে গেছে। তবু ওনারা গাছ থেকে নামার সাহস পাচ্ছেন না। সূর্য ওঠার পর সাহস নিয়ে ওনারা গাছ থেকে নামেন। দ্রুত পাহাড় থেকে নেমে অনেকটা এগিয়ে গিয়ে তারপর থেমেছেন। হাঁটা তো দূরের কথা, ওনারা কেউ মাটিতে পাই ফেলতে পারছিলেন না ব্যথায়। একটু বিশ্রাম নেন, এরপর আবার একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। এভাবে ওনারা আগাচ্ছিলেন। কিন্তু এক জায়গায় বসে থাকাটাও তো ওনাদের জন্য আসলে নিরাপদ না। এদিকে ওনাদের ব্যাগে থাকা পানির বোতলের পানিও শেষ হয়ে গেছে। এদিকে ওই যে রাসেল যিনি আহত হয়েছেন তার অবস্থা তো খুবই শোচনীয়। দুপুরের দিকে কয়েকজন বিডিআর সদস্য, তৎকালীন বিডিআর আজকের বিজিবি বিডিআর সদস্য ওনাদেরকে খুঁজে পান এবং ওনাদের সাথে থাকা ওয়্যারলেস সেট দিয়ে ওনাদের ক্যাম্পে সংবাদ দেন। পরবর্তীতে বেশ কিছু স্ট্রেচার নিয়ে আসে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়। আর নিয়ে যাওয়ার সময় কিন্তু বেশ বিপত্তি সহ্য করতে হয়েছিল বিডিআর সদস্যদেরকে, কারণ ওই সময় নিয়ে যাওয়ার জন্য ওই রাস্তায় আসলে কোনো যানবাহন চালানোর মতো অবস্থা ছিল না। মাঝে একটা জায়গায় ঘোড়ার গাড়ি আনতে হয়েছিল যেখানে মোটামুটি একটু চলাফেরা করা যায় আর কি। আর ওই পর্যন্ত বিডিআর সদস্যরা ওনারা স্ট্রেচার ধরে নিজেরা অনেক কষ্ট করে ওনাদেরকে নিয়ে আসছেন, কারণ এই 7 জনের আসলে হাঁটার মতো অবস্থা ছিল না। দীর্ঘ পথ বিডিআর সদস্যরা স্ট্রেচারে করে তাদেরকে নিয়ে আসছেন এবং একটা পর্যায়ে ঘোড়ার গাড়িতে তুলতে হয়েছিল। এরপর গিয়ে ওনারা বিডিআর ক্যাম্পে পৌঁছান। বিডিআর ক্যাম্পে পৌঁছানোর পর
বাকি বন্ধুদেরকে ওনারা দেখতে পান। মূলত ওনার বাকি বন্ধুরা সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ খবর না পেয়ে তারা কিন্তু বাড়িতে ফিরে যায় নাই, বিডিআর ক্যাম্পে গিয়ে তাদেরকে এই বিষয়টা বলে এবং তাদের কাছে সহযোগিতা কামনা করে। তখন যিনি ক্যাম্প ইনচার্জ ছিলেন তিনি বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখেন এবং ওই দলে যে 7 জন ছিল, মানে যেই 7 জন আসলে ওই পিকনিক স্পটের আশেপাশেই ছিল, তারা হারায় নাই, এই 7 জনকে ওই রাতে ক্যাম্পে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। আর ওনারা বলেন যে যেই টহল টিমগুলো আছেন দূরে দূরে তাদেরকে ওনারা বিষয়টা জানাবেন, আর সকাল হলে রেস্কিউ অপারেশন করতে হবে। এখন রাতের বেলা রেস্কিউ অপারেশন করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তারপরেও যারা পেট্রোল ডিউটিতে আছেন তাদেরকে ওনারা বিষয়টা জানিয়ে দিচ্ছেন, তারা পেলেই ওয়াকিটকির মাধ্যমে জানাবেন যে তারা ওই রকম ব্যবস্থা করেছিলেন। এদিকে এনাদের ফিরতে দেরি দেখে, মানে যারা এই পিকনিকে এসেছিলেন বাড়ি থেকে, তারাও তো ব্যতিব্যস্ত হয়ে গেছে, কি হইলো। একজনের কাছে তো ফোন ছিল, তানভীরের কাছে যে ফোন ছিল তার ফোনে তো নেটওয়ার্ক ছিল না, অন্যজনের কাছে যে ফোন ছিল তার কাছে যখন ফোন করেছে তখন ওনারা তো জানাইছেন যে ঘটনাটা কি হয়েছে। এদিকে পরিবারের সদস্যরা তো চলে আসছেন সকালবেলা শেরপুরের এই ক্যাম্পের এদিকে। ক্যাম্পে যখন 14 জনই উপস্থিত হয়, এর মধ্যে 7 জনের অবস্থা তো খারাপ, তার মধ্যে রাসেলের অবস্থা তো গুরুতর, তখন শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্প থেকে পাঠানো হয়। ওনারা হসপিটাল থেকে একদিন পর রিলিজ পান। আত্মীয় স্বজনরাই মূলত জোর করে ওখান থেকে নিয়ে যেতে চাচ্ছেন, কারণ আসলে শেরপুরে থাকার মতো অবস্থা তো অনেকের ছিল না, নিজ এলাকায় নিয়ে গেলে হয়তো বা ট্রিটমেন্টটা ভালো হবে, এই জন্যই। তো এরপর আত্মীয় স্বজনদের কাছে সবাইকে হস্তান্তর করে বিডিআর সদস্যরা। এরপর ওনারা তো ময়মনসিংহ চলে আসেন। রাসেল বেশ কিছুদিন হসপিটালে ভর্তি ছিলেন, সেখানে তার ট্রিটমেন্ট করা হয়েছে। আর অন্যদের আঘাত তেমন করে গুরুতর আসলে ছিল না। ম্যাক্সিমাম সদস্য যারা ছিলেন এই 7 জনের মধ্যে রাসেল ছাড়া, রাসেল তো 2 রাসেল, মানে যিনি আহত হয়েছেন ওই রাসেল ছাড়া সবাই মূলত ব্যথা এবং জ্বরে ভুগেছিলেন বেশ অনেকদিন। এছাড়া আল্লাহর রহমতে অন্য কোনো সমস্যা হয়নি। এরপর থেকে অনেকদিন পর্যন্ত ওনারা রাতে একা বেরই হন নাই, এমনকি বিছানায় রাতে একা ওনারা ঘুমাতেও যান নাই, এতটা ভয় পেয়েছেন। কারণ আসলে সবাই তো এসএসসি পরীক্ষা দিবেন, বয়স তো বেশি হয় নাই ওই সময়। সবাইকে স্থানীয় কবিরাজের কাছেও নেওয়া হয়েছিল। ওই কবিরাজ এমন একটা বিস্ময়কর তথ্য বলেছিলেন যেটা শুনে সবাই খুব অবাক হয়েছিল। কেননা ওই কবিরাজ তার অনুগত জিনদের মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন ওই যে পাহাড়টা, যে পাহাড়ে আসলে ওরকম কোনো গাছপালা নাই, জঙ্গল নাই, ওই পাহাড়টা মূলত জিনেদের একটা কবরস্থান। ওই সময়ে একটা জিনকে দাফন করা হয় সেখানে, আর এই 7 জন আবার ওই গাছের উপরে তখন ছিল। জিনেরা ওই সময় টের পায় নাই যে এই 7 জন গাছের উপর ছিল, যদি টের পেত তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। তবে ওই সময় জিনেরা যদি টেরও পেত কতটুকু ক্ষতি করত এটা বলা মুশকিল, তবে কবিরাজ বলেছিলেন যে ক্ষতি করতে পারত। কারণ জানাজার সময় হঠাৎ করে কোনো মানুষ যদি সেখানে চলে আসে তারা অত্যন্ত বিরক্ত হয়। যাই হোক, এই ঘটনার পরে যারা পিকনিকে যাবেন ওই এলাকা থেকে, মানে ময়মনসিংহের ওই এলাকা থেকে যারা পিকনিকে যাবেন, প্রত্যেককেই তার গার্ডিয়ানরা নাকি বলতো যে সাবধানে যাস, ওই যে ওরা কিন্তু যায় বিশাল একটা বিপদে পড়ছিল। বিশেষ করে যে শেরপুরের যে এরিয়াটা, কর্ণঝোড়া যেই এরিয়াটা, ওই এরিয়াতে কেউ পিকনিকে যেতে চাইলে সব সময় গার্ডিয়ানরা সতর্ক করত যেন ভুলেও এদিক ওদিকে কেউ ছড়িয়ে ছিটিয়ে না যায়, তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। এখানে 2 ধরনের বিপদে ওনারা পড়েছিলেন। এক হচ্ছে প্রথম দিকে কিছু দুষ্ট লোকের খপ্পরে পড়েছিলেন, আল্লাহর রহমতে ওখান থেকে বেঁচে ফিরলেও পরবর্তীতে জিনেদের দেখা পেয়েছিলেন, সেখান থেকেও আল্লাহর রহমতে ফেরত এসেছিলেন। এরপর তো বিডিআর সদস্যদের সহযোগিতায় ওনারা একদম লোকালয়ে চলে আসেন, নিরাপদ জায়গায় চলে আসেন। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছেন রাকিব সাহেব লালমনিরহাট থেকে। এই ঘটনা শোনা যায় বনানী কবরস্থানের আশেপাশে রাতের পথচারীদের কাছ থেকে। অনেকেই বলে এটা কেবল গুজব না, কিছু একটা সত্যি সেখানে আছে। ঢাকার ব্যস্ত শহর, দিনের যানজট, মানুষের ভিড়, কিন্তু রাত 1টার পর সব কিছু যেন আস্তে আস্তে ধীরে ধীরে থেমে যায়। বনানীর সেই রাস্তা, একটা মোড় ছিল যেখানে একটা পুরনো লাল স্ট্রিট লাইট সবসময় জ্বলে। লোকজন বলে ওই লাইটটা কখনো নেভে না। প্রায় 10 বছর আগের ঘটনা। একজন রাইড শেয়ার ড্রাইভার, তার নাম ছিল ইমরান। সে রাতের বেলা কাজ করত। এক রাতে
তখন ঘুরেতে বাজে 1:40। ইমরান ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল লাল বাতির নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, মাথা ভর্তি চুল, কিন্তু তার মাথা ছিল নিচে থেকে। ইমরান গাড়ি থামালো এবং জানালা নামিয়ে বলল, কোথায় যাবেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ ফ্যাকাশে, চোখে অদ্ভুত শূন্যতা, চেহারার মধ্যে কোনো দয়া মায়া মোহাম্মত কিছু নেই। সে আস্তে বলল, আমাকে বাসায় পৌঁছে দিন। ইমরান একটু অস্বস্তি পেলেও রাজি হলো। মেয়েটা গাড়ির পেছনে উঠে বসলো। গাড়িও চলতে শুরু করলো। কিছুক্ষণ পর ইমরান রিয়ার ভিউ মিররের দিকে তাকালো। দেখলো যে পিছনের সিটটা পুরোপুরি ফাঁকা। ইমরান ভয় পেয়ে তৎক্ষণাৎ ব্রেক করলো গাড়ি, এবং যখন সে পিছনে ফিরল দেখলো পিছনে কেউ নেই। ঠিক তখনই ইমরানের কানের কাছে একটা কণ্ঠ ভেসে এলো, যা ছিল যেখানে সে বলছিল যে আমি তো এখানেই আছি। ইমরান ধীরে ধীরে সামনে তাকালো। তার পাশে প্যাসেঞ্জার সিটে বসে আছে সেই মেয়েটা। গাড়ি আবারও নিজে থেকেই চলতে শুরু করলো। স্টিয়ারিং ঘুরছে, কিন্তু ইমরান গাড়িতে কিছুই করছে না। মেয়েটা আস্তে আস্তে বলল, তুমি কি জানো আমি এখানে কেন দাঁড়াই? ইমরান হিমশিম খেয়ে কিছুই বলতে পারল না। মেয়েটা জানালার বাইরে তাকিয়ে বলল, এই রাস্তায় আমায় ফেলে রেখে চলে গিয়েছিল। হঠাৎ সে মেয়েটার মুখ বদলে গেল। চোখ লাল, মুখে রক্তের দাগ, এবং গাড়ির ভেতরেও ঠান্ডা হয়ে গেল। মেয়েটা ফিসফিস করে বলল, আজ তুমি যাবে না। হঠাৎ গাড়িটা জোরে জোরে ব্রেক করলো। পরদিন সকালে রাস্তার পাশে ইমরানের গাড়ি পাওয়া গেল বটেই, কিন্তু ইমরান সে আর নেই। শুধু তার মোবাইলে একটা রেকর্ডিং পাওয়া গেল, যার লাস্টে শোনা গেল, লাল বাতির নিচে দয়া করে কেউ দাঁড়িও না। আজও রাত 1টার পর যদিও ওই রাস্তা দিয়ে যাও, তাহলে দেখা যেতে পারে লাল বাতির নিচে দাঁড়িয়ে একটা মেয়ে, আর সে অপেক্ষা করছে তার পরের যাত্রীর জন্য। ইমরান নিখোঁজ হওয়ার পর বনানী কবরস্থান আশেপাশে রাস্তা আতঙ্ক ছড়িয়ে পড়ে গিয়েছে। রাত হলেই সেই লাল বাতির নিচে কেউ আর দাঁড়াতে সাহস করতো না, বা কেউ দাঁড়াতেও না। রাইড শেয়ার যারা করতেন, রাত হলেই তারাও সেখানে আর সে রোড দিয়ে কখনো যেত না। তারা সেই রাস্তা পর্যন্ত এড়িয়ে চলত। কিন্তু যা হওয়ার তা কি আর থেমে থাকে? কিছুদিন পর আরেকজন ড্রাইভার, তার নাম ছিল সাজিদ, সে চ্যালেঞ্জ নিয়ে বলল, এগুলো সব বানোয়ার গল্প। আমি নিজেই সেখানে দেখে আসব, আর তোমাদের গল্প আমি ভয় করি না। তখন রাত 1:45। রাস্তাটাও বিষণ্ণ, পরিপূর্ণভাবে ফাঁকা। সাজিদ গাড়ি নিয়ে এগিয়ে গেল সেই মোড়ের দিকে। হঠাৎ দূরে সেই লাল বাতি জ্বলে উঠল আরো উজ্জ্বল হয়ে, আর ঠিক নিচেই আবারও সেই একই মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে, একইভাবে মাথা নিচে এবং মুখমণ্ডলটা নিচের দিকে করে আছে। সাজিদ গাড়ি থামালো না, সে গাড়ির গতি বাড়িয়ে দিল, কিন্তু গাড়িটা নিজে থেকেই ধীরে ধীরে থেমে গেল সেই মেয়েটার সামনে গিয়ে। ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল এবং সমস্ত লাইট অফ হয়ে গেল। হঠাৎ পিছনের দরজা খুলে গেল শব্দ করে, করর করে। সাজিদের বুক ধরফর করতে লাগলো এবং সে বুঝতে পারল গাড়িতে কেউ তো উঠেছে। ধীরে ধীরে সে রিয়ার ভিউ মিররে তাকালো, দেখলো পিছন সিটে সেই মেয়ে বসে আছে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে একদম পরিষ্কার ভাবে। চোখ পুরো কালো, মুখে শুকনো রক্তের দাগ, এবং সেই মেয়ে ধীরে ধীরে বলল, তুমি কি এখান থেকে পালাতে চেয়েছিলে? সাজিদ চিৎকার করে দরজা খুলতে গেল, কিন্তু দরজা অটো লক হয়ে পড়ে রইল। মেয়েটা সামনে ঝুঁকে এলো, তার ঠান্ডা নিঃশ্বাস সাজিদের ঘাড়ে এসে লাগলো। সে মেয়ে আবারও বলল, যারা আমাকে ফেলে গিয়েছিল তারা সবাই ফিরে আসছে। হঠাৎ গাড়ির সব কাছে হাতের ছাপ পড়তে শুরু করলো, একটা, দুটো, অনেকগুলো হাত।
মনে হচ্ছিল বাইরে যেন আরো কেউ আছে। সাজিদ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার কিছুক্ষণ পর সবকিছু একেবারে স্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে মানুষ দেখে সাজিদ রাস্তার পাশে বসে আছে মাতাল অবস্থায়, অর্থাৎ পাগলের বেশি বসে আছে। চোখ ছিল ফাঁকা, তার মুখে কোনো কথা নেই। সে বেঁচে আছে ঠিকই, কিন্তু তার যেন কোনো কিছুই মনে নেই। শুধু মাঝে মাঝে সে একটা কথাই বলে, ও একা না, ওর সাথে আরো অনেকেই আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সাজিদের ফোনেও নতুন একটা রেকর্ডিং পাওয়া যায়। সেখানে শোনা যায় একটা মেয়ের কণ্ঠ, আর তার সাথে অনেকগুলো রয়েছে ফিস ফিস আওয়াজ, যারা একসাথে বলছে, আমরা এখনো অপেক্ষা করছি নতুন প্যাসেঞ্জারের জন্য। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে গল্প বলার জন্য অনুপ্রেরণা দেয়। আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো নিজে নিজে একটা একটা করে পড়ি। যদিও ব্যস্ততার কারণে সবার কমেন্টে রিপ্লাই করার সুযোগ হয় না আমার, তারপর আমি আশা রাখবো যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং গল্পটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে এখনই জানাবেন। এবং কে কোথা থেকে শুনছেন বা জানছেন বা শুনলেন আপনারা অবশ্যই আপনাদের নিজ জেলার নাম বলবেন। এবং যদি আপনাদের কোনো ঘটনা থেকে থাকে এরকম ভয়ঙ্কর যা আপনারা শেয়ার করতে চান, অবশ্যই আমাদের কমেন্টে হোক বা আমাদের মেইল দেওয়া আছে মেইলই হোক, আপনারা অবশ্যই পুরো ঘটনা পাঠিয়ে দেবেন, অবশ্যই পরিচয় সহকারে। আমরা পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ এপিসোডটা। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অর্পণ আহমেদ, আমি এসেছি ঢাকার মিরপুর থেকে। আমার ঘটনাটা বেসিক্যালি মিরপুরেরই, সঙ্গত কারণে আমি এলাকার নাম প্রকাশ করছি না। ঘটনাটা আমার সাথে ঘটেনি, ঘটনাটা ঘটেছে আমার বন্ধুর ভাইয়ের সাথে। আমার বন্ধুর থেকেই শোনা ঘটনাটা। তো যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা 2010 সালের। আমার বন্ধুর ভাই সবেমাত্র একটা চাকরি পেয়েছে, চাকরির সুবাদে তিনি আবার নতুন বিয়েও করেছে আর কি। তো চাকরির সুবাদে বউ নিয়ে সে মিরপুরে এসেছে। এসে ছোট্ট একটা বাসায় সে আর ভাবি বাসাটাতে ওঠে ভাড়া নিয়ে। বাসাটা অ্যাকচুয়ালি বেশি একটা বড় ছিল না, 2 রুমের একটা ছোট বাসা। আর আলো বাতাসও সেরকম একটা আসতো না আর কি। চারদিকে বড় বড় বিল্ডিং থাকায় সবসময় একটু আচ্ছা অন্ধকার অন্ধকার থাকতো বাসাটায়। তো প্রথম দিন যখন তারা বাসাটায় ওঠে, সেদিন রাতেই ভাবি ঘুমের মধ্যে হঠাৎ করে কেঁপে উঠতে থাকে। মনে হয় স্বপ্নে কি যেন দেখে ভয় পাচ্ছে। তিনি গঙ্গানির মতো শব্দ করতে থাকে, তার শব্দে ভাইয়ার ঘুম ভেঙে যায়। তখন ভাইয়া ভাবিকে ধাক্কা দিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয়। ঘুম ভাঙিয়ে দেওয়ার পরে ভাবিকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন? ভাবি বলে, মনে হলো স্বপ্নের মধ্যে কি যেন একটা আমাকে বিরক্ত করছে, কে যেন আমার সাথে কথা বলতে চাচ্ছে, আমার ভালো লাগছে না, অস্বস্তি লাগছে, আমার ঘুম ভেঙে গেছে এই কারণে। তো ভাইয়া ভাবিকে সাহস দেওয়ার জন্য বলে যে, দেখো এইসব কিছু না, আমরা সবাই মাত্র নতুন বাসায় উঠেছি, তো হয়তো বা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারছো না, বাসার জন্য খারাপ লাগছে, এইসব কারণে তোমার এমন হচ্ছে আর কি। বেশ একটা গুরুত্ব দিও না বিষয়টাকে, কিচ্ছু হবে না। তো পরের দিন ভাইয়া অফিসে চলে যায়, সারাদিন অফিসে কাজকর্ম করে সন্ধ্যা বাসায় ফেরে। বাসায় ফিরলে ভাবি বলে যে, আমি এই বাসায় থাকবো না। ভাইয়া বলে, কেন? বলে, তুমি তো সারাদিন বাসায় থাকো না, আমি একা একা থাকি, আমার কেমন যেন অস্বস্তি লেগেছে, মনে হয়েছে হঠাৎ করে বাসার একটা একটা করে জিনিস পড়ে যাচ্ছে, কে যেন মিটিমিটি সুরে কান্না করছে, কেমন যেন একটা অনুভূতি আর কি, আমি থাকবো না এই বাসায়। ভাই বলে যে, দেখো তোমাকে তো আমি গতকাল রাতে বললামই, আজকেও আবার সেই একই কথাই বলতেছি, আমি তো এরকম কিছু ফিল করি না, তুমি কেন এমন করো, কিছু হবে না। ভাবি কোনো মতেই মানতে চায় না। ভাবি বলে যে, না আমি থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব, অথবা তুমি বাসা চেঞ্জ করো। ভাই বলে যে, দেখো কেবলমাত্র চাকরি পাইছি, নতুন বাসায় উঠছি, চেঞ্জ করতে তো একটু টাইম লাগবে, তাই না? এমন করলে তো হবে না। ঠিক আছে, আমরা নতুন একটা বাসা দেখবো, তুমি আপাতত কয়েকদিন বাপের বাড়ি গিয়ে থাকো, 1 মাস যাক, এরপর আমরা নতুন বাসা শিফট করবো, আবার নতুন বাসা। তো পরের দিন ভাইয়া ভাবিকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি অফিসে চলে যান। সারাদিন অফিসে কাজকর্ম করার পরে তিনি আবার বাসায় আসেন। বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। হঠাৎ করে রাত 3টার দিকে তার ঘুম ভেঙে যায়। তার মনে হয় খাটের নিচ থেকে কেমন যেন একটা শব্দ আসছে। তো তিনি উঠে লাইট জ্বালান, খাটের নিচে দেখেন কাউকে দেখতে পান না।
তারপরে আবার শুয়ে পড়েন লাইট বন্ধ করে দিয়ে। তখন তার মনে হয় কে যেন তার কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলছে। ভাইয়া ভয় পেয়ে যায়। ভয় পেয়ে উঠে তিনি আবার লাইট জ্বালান, আবার চারদিকে ভালো করে দেখেন কোথাও কেউ নেই। তারপর তিনি এক গ্লাস পানি খেয়ে নর্মাল দোয়া কালাম, তিনি যা জানেন যতটুকু তার জ্ঞান আছে, দোয়া কালাম পরে ঘুমিয়ে পড়েন। তো ওই দিন রাতে আর কিছু হয় না। পরের দিন ভাইয়া অফিসে যান, অফিসে কাজের অনেক প্রেশার, কিন্তু এর ফাঁকে ফাঁকেও তার মাথায় সেই জিনিসগুলো আসতে থাকে। কি হলো গতকালকে রাতে এগুলো? আসলে বাসাটায় কোনো সমস্যা নেই তো? ধর, ভয় পেলে চলবে না, দেখা যাক যা আছে কপালে। তো পরের দিন তিনি অফিস থেকে কাজ করে আবার বাসায় আসেন, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে যান। তবে আজকে যেটা ঘটে সেটা একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায়, গত 2 দিনের থেকে অনেক বেশি এক্সট্রিম পর্যায়ে, যেটা তিনি কখনোই ভাবতে পারেননি যে এরকম হতে পারে। তো আজকেও তিনি নর্মালি ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে রাত 2টার দিকে তার ঘুম ভেঙে যায়। মনে হয় ডাইনিং রুম থেকে কেমন যেন একটা শব্দ আসছে, গ্লাস ফেলে দিলে যেরকম শব্দ আসে ধুমধাম ওরকম শব্দ আসছে। তো তিনি দৌড়ে ডাইনিং রুমে চলে যায়। ডাইনিং রুমটা অনেক অন্ধকার, তো কেই লাইটটা জ্বালিয়ে দেয়। লাইট জ্বালিয়ে দেখে কোথাও কিছু নেই, সব তো ঠিকঠাকই আছে। কি হলো তাহলে? আবার শুয়ে পড়েন এসে। এবার কেমন যেন তার খাটের নিচ থেকে মনে হয় কে যেন তাকে ধাক্কা দিচ্ছে। 2-3 বার ধাক্কা খাওয়ার পরে তিনি ধরপড় করে উঠে পড়েন খাট থেকে। উঠে খাটের নিচে চাদরটা সরিয়ে দেখেন কই কিচ্ছুই তো নেই। তারপরেও তিনি অনেক ভয় পেয়ে যান। তো চোখে মুখে পানির ঝাপটা দেওয়ার জন্য তিনি ওয়াশরুমে যান। ওয়াশরুমে গিয়ে চোখের পানি ঝাপটা দেওয়ার জন্য যখন তিনি কলটা অন করেন বেসিনে, যখন কল অন করে প্রথমবার পানি ঝাপটা দিয়েছেন ঠিকঠাক, সব ঠিক আছে। তো দ্বিতীয়বার পানির বদলে রক্ত বেরোচ্ছে বেসিনে, পানির কলটি থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। ভাইয়া একদম ভয় পেয়ে যায়। ভয়ে তিনি একদম কাঠ হয়ে যায়। তিনি এর পিছনে তাকানোর সাহস পাচ্ছেন না। তো তিনি আয়নাতে পিছে তাকিয়ে দেখেন একটা ছোট একটা বাচ্চা, যার এখন চুল হয়নি ঠিকমতো, দাঁত হয়নি ঠিকমতো, কিন্তু তার গলাটা অস্বাভাবিকভাবে কাটা। চিন্তাও করা যায় না এরকম বিভৎস একটা দৃশ্য, এরকম একটা নিষ্পাপ বাচ্চার সাথে। ভাইয়া ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো পরের দিন সকালে ভাইয়ার যে শালা, উনি ঢাকাতে থাকতেন, উনি মানুষজন নিয়ে এসে দরজা ভেঙে দেখেন যে ভাইয়ার এই অবস্থা, অজ্ঞান হয়ে ওয়াশরুমের সামনে পড়ে আছে। তো ভাইয়া আর ওই বাসায় থাকতে পারেন না। বাসা ছেড়ে চলে যাওয়ার আগে তিনি আশেপাশে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন যে কেন, কীরকম, কীভাবে এগুলো হয়েছে। পরে তিনি খোঁজ নিয়ে যেটা জানতে পারেন সেই তথ্যটা আরও চাঞ্চল্যকর একটা তথ্য। ওই বাসাতে নাকি এক দম্পতি থাকতো যারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত। তো ওই দম্পতি হসপিটাল থেকে একটা ছোট বাচ্চা চুরি করে নিয়ে এসে বাচ্চাটাকে সেখানে তারা স্যাক্রিফাইস, যেটাকে বলি আমরা হিউম্যান স্যাক্রিফাইস, ওরকম একটা রিচুয়াল পালন করে। মানে ব্ল্যাক ম্যাজিক করার জন্য তারা বাচ্চাটাকে ব্যবহার করে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা নিয়ে অনেক পুলিশ কেস হয়েছে, অনেক কিছু হয়েছে। পরবর্তীতে তাদের আর কি শাস্তি হয়। তো এরপর থেকে ওই বাসায় কেউ থাকতে পারে না। যারা ওই বাসায় গিয়ে থাকে তারাই দেখা যায় 1 মাস, সর্বোচ্চ 2 মাস কেউ থাকতে পারে না ওই বাসায়। ওই বাসাটা নাকি এভাবেই চলে আসছে, কেউ পার্মানেন্টলি ওই বাসায় থাকতে পারে না আর কি। যাই হোক, ধন্যবাদ। এটাই ছিল আমার ঘটনা। আমি চলে যাব রিপনের ঘটনায়। এই ঘটনাটি ঘটেছিল রিপনের মামার এক বন্ধুর সাথে, যার নাম হচ্ছে ক্লজ। তিনি হচ্ছেন জার্মান অরিজিন একজন মানুষ। তিনিও কলোরাডোর সেই অঞ্চলে বসবাস করতেন যেখানে রিপনের মামা বসবাস করতেন, এবং দে ওয়ার গুড ফ্রেন্ডস। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল, তাদের ইউনিভার্সিটি লাইফ থেকে বন্ধুত্ব। তো এই ঘটনাটা 90s একটি ঘটনা। তো ক্লজের বেশ এইসব ব্যাপারে, মানে এই অধিভৌতিক ব্যাপারে খুব ইন্টারেস্ট ছিল, যেটা রিপনের মামার খুব একটা ছিল না। রিপনের মামা খুব বেশি ইন্টারেস্ট ফিল করতেন না, বাট ক্লজের বেশ ইন্টারেস্ট ছিল। তো দেখা যেত তাদের মধ্যে যখনই আড্ডা হতো, বিভিন্ন রকমের তারা পার্টি করতো বা গল্পগুজব করতো বা বারবিকিউ পার্টি হতো তাদের, তখনই ঘুরে ফিরে ক্লজ এই গল্পগুলো বা এই ঘটনাগুলো নিয়ে আসতো সামনে। বিভিন্ন তাদের, এমনকি তার ছোটোবেলায় জার্মানির অনেক ঘটনা শেয়ার করতো। তো রিপনের মামা খুব বেশি ইন্টারেস্ট ফিল করতো না, বা তার যে একজন বন্ধু ছিল তারাও সবাই যে ইন্টারেস্ট ফিল করতো তারা না, কয়েকজন শুনতো ক্লজের ঘটনা। তো একবার
তারা রিপনের মামা আর ক্লজ দুইজনে বসে আছে তাদের বাসার পেছনে। তাদের বাসায় একটা বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, আর তারা কয়েকজন ফ্রেন্ড ছিল সেখানে। তো সেই তাদের মধ্যে যে পার্টি সেটা শেষ হয়ে গেল, মানে গল্প গুজব আড্ডা বেশ লম্বা সময় ধরে। তো দেখা গেল সবাই চলে গেছে, ওখানে বসে আছে শুধু রিপনের মামা আর ক্লজ দুজন বসে আছে, আর এটা হচ্ছে রিপনের মামার বাসায়। তো বেশ কিছুক্ষণ তারা বসে বারান্দায়, মানে পেছনের ব্যাকইয়ার্ডে বসে খাওয়া দাওয়া তো করছে তারা, সোডা হাতে সোডা খাচ্ছে আর গল্প করতেছে। হঠাৎ করে ক্লজ বলল যে আমি কিছু একটা শব্দ পাচ্ছি। তো রিপনের মামার বাসাটা এরকম ছিল যে বাসার পিছনে বড় ফেন্স দেয়া, মানে বেশ বড় একটা ব্যাকইয়ার্ড, অ্যান্ড ব্যাকইয়ার্ডের এক কর্নারে তার হচ্ছে সুইমিং পুল, আর তার এই পাশে ফেন্সিং করা, আর ফেন্সের ওই পাশে হচ্ছে বড় বড় গাছ, অনেক বড় গাছ। তো একটা শব্দ হয়েছে, সেটা ক্লজ বলতেছে। রিপনের মামা বললো কোথায়, আমি তো শব্দ পাইনি। বলে হ্যাঁ, মানে একটা উইয়ার্ড শব্দ হয়েছে তোর এখানে, অ্যান্ড আই থিঙ্ক দেয়ার সামথিং মুভিং অ্যারাউন্ড দেয়ার, কিছু একটা মুভ করতেছে। তো রিপনের মামা বললো যে ওয়েল আই ডোন্ট নো, ক্যান বি কায়োডিস। ওখানে কায়োডি নামে এক ধরনের প্রাণী থাকে, দেখতে অনেকটা শিয়ালের মতো, আর এগুলো আসে ছোটোখাটো, এগুলো আসলে সবসময় সবাইকে ডিস্টার্ব করে না, বাট অনেক সময় করে। অনেক দেখা যাচ্ছে খাবারের কোনো অংশ ফেলে রাখলে দেখা যায় বারবিকিউ করে কিছু ফেলে দিচ্ছে আশেপাশে, সেগুলো খেয়ে যায়, বা খাবার দাবার রেখে যদি মানুষ এদিকে আসে সেগুলো খায়। আবার অনেক সময় কুকুর পেলে কুকুরকে আক্রমণ করে, কুকুরকে ধরে নিয়ে খেয়ে ফেলে এরা, কুকুর বিড়াল পেটকে। তো রিপনের মামার কোনো পেট ছিল না, তো তিনি বললেন কুড বি কায়োডিস, তাদের এলাকায় কিন্তু কায়োডিস আছে। তো তখন ক্লজ বলতেছে নো, ইটস নট কায়োডি, ইটস ডিফারেন্ট, আই জাস্ট ফেল্ট ইট, ইটস রিয়েলি ডিফারেন্ট। তো তখন রিপনের মামা বলতেছে আরে ধুর, তুই সবসময় উল্টাপাল্টা কথা বলিস, এগুলো কি আজ এরা, মানে তুই এখানে একটা সুর তোলার চেষ্টা করছিস যে এখানে সুপার ন্যাচারাল কিছু না। তো ক্লজ হাসতে বলতেছে যে ইউ ডোন্ট নো ম্যান, তুমি জানবা না, যখন তোমার লাইফে কিছু ফেস করবা তখন তুমি বুঝবা, নাহলে ফেস করবা না। আমি ফেস করছি এই কারণে বলতেছি। তো তখন রিপনের মা বলে আচ্ছা বল তোর কি ফেস করছিস, তুই ঘটনা বল, আমি শুনি আগে। যাই হোক, এর মাঝেই নাকি রিপনের মামার বাসার ফেন্সের মধ্যে ঝ্যান ঝ্যান করে শব্দ হয়। ফেন্সটা তো আসলে নেটের, মানে মেটাল ব্রিজ চারিপাশে, আর মাঝখানে নেটের, তো ঝ্যান ঝ্যান করে শব্দ হয়, মনে হয় কিছু একটা বাড়ি খেয়েছে। তো রিপনের মামা এরকম ফিরে তাকায়, সাথে সাথে ক্লজ উঠে যায়, এবং ক্লজ মানে বলতেছে যে ডু হ্যাভ এ বেসবল ব্যাট অর সাম লাইক দ্যাট, মানে বাসার বেসবল ব্যাট বা কিছু আছে কিনা। তো সেগুলো খুঁজতেছে। তো রিপনের মামা বলে ঠেকি ইজি। যাই হোক, দুজনেই যায় ব্যাকইয়ার্ডের একেবারে শেষে, দূর থেকে দেখে যে না কিচ্ছু দেখা যাচ্ছে না, একেবারে নীরব, গাছপালাগুলো একদম ঝিঝি পোকার ডাক, পুরো জায়গাটা নীরব। তো তখন ক্লজ বলছে ইউ গোটা ওয়াচ আউট। তো বলে ওকে আসো, তুমি আসো। রিপনের মামা ডাকে, বলে যায় বয় কি কাহিনী, কি বল, ঘটনা বল। তো তখন বসে ঘটনা বলতেছে যে ক্লজ বলতেছে যে সে কিন্তু মোটর বাইকার, এবং তার বাইকিংয়ের অনেক বড় হ্যাবিট। সে জার্মানি থাকতেও সেই কাজ করতো, মোটর সাইকেল নিয়ে এসে সোলো ক্যাম্পিংয়ে যেত। আর আমেরিকায় থাকার পরও সে একই কাজ করে, তার এটা একটা হ্যাবিট, সে প্রায় এই কাজ করে, সোলো ক্যাম্পিংয়ে যায়। তো এটা এখন কমাই দিছে সে, মানে যে সময়কার ঘটনা তখন কমাই দিছে, তখন আর আগের মতো যায় না, যেহেতু কাজে কর্মে খুব ব্যস্ত। রিপনের মামাকে বলতেছে যে তুমি তো জানো যে আমি যখন এখানে আসছি তখন আমার হ্যাবিটটা অনেক বেশি ছিল। তো একবার আমি গেছি মাউন্টেন এরিয়ায় এই করে সোলো ক্যাম্পিং করার জন্য, আমার বাইকের মধ্যে সব প্যাক করে, এবং আমি চাইছিলাম আমার সাথে আরেকটা ফ্রেন্ডে নিয়ে যেতে, বাট ও রাজি হলো না যাওয়ার জন্য। তখন কি করবো, আমি নিজের মতো, আমার খুব ইচ্ছা হয়েছে বেরোনোর, তা আমি নিজের মতো প্যাক করে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাচ্ছি অনেক দূর, আমার মতো নিজের মানে মনে আমি বাইক চালাইতেছি ফাঁকা জায়গা দিয়ে, বিভিন্ন ফরেস্ট এরিয়ার ভেতর দিয়ে, এরকম পৌঁছাইতে আমি যখন লাস্ট একটা জায়গায় পৌঁছাইলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। মানে সন্ধ্যার পর তো আসলে আমার একটা শেড দরকার। তো সন্ধ্যার কাছে আমি একটা গ্যাস স্টেশন পাইলাম, মানে পেট্রোল পাম্প আর কি, যেটা অনেক মানে পুরোনো আমলের, বেশ মানে হয়ে গেছে, মানে বেশ পুরোনো, এবং কাঠের তৈরি, মানে এটার ভিতরে যে সি স্টোর যেখানে জিনিসপত্র বিক্রি হয় এটা কাঠের, আর মানে কাঠ দিয়ে উডেন বডি পুরা, এটা ক্যাবিনের মতো। তো গেলাম ওখানে, বেশ পুরানো, এবং ওই জায়গায় দেখা যাচ্ছে অনেক কিছু টানায় রাখছে ওরা, মানে ডিফারেন্ট জিনিসপত্র, সুভিনিয়ার টাইপের। তো গেলাম, জিনিসপত্র আমার যা টুকিটাকি কিনলাম, কিনে বললাম যে এখানে আশেপাশে ক্যাম্পিং গ্রাউন্ড কোথায় আছে। তো ওই লোক মানে তাকাই থাকলো আমার দিকে অনেকক্ষণ অবাক হয়ে, বললো এখানে ক্যাম্পিং গ্রাউন্ড নাই, ক্যাম্পিং গ্রাউন্ড এখান থেকে প্রায় 100 মাইল দূরে। অবাক হয়ে গেলো যে 100 মাইল দূরে, এত দূর কেন? বলে কি যে এরকমই। তো বলে এখানে তাহলে কি, বলে সামনে গেলে বেশ অনেক দূর গেলে এখানে হিলি এরিয়া শুরু হয়েছে, পাহাড়ি এলাকা, তো অনেকে ক্যাম্প করে, তুমি যদি চাও ওখানে ক্যাম্প করতে পারো, ইটস আপ টু ইউ, বাট আই উডন্ট সাজেস্ট ইউ। তো বলে কেন? বলে ইটস নট এ গুড এরিয়া। তো জিজ্ঞেস করে গুড এরিয়া বলতে তুমি কি বুঝাইতেছো, এখানে কি মানে এনি সর্ট অফ ক্রাইম? তো লোকটার কোনো উত্তর দেয় না তাকে, যে মানে ক্রাইম আছে কিনা এগুলো কোনো উত্তর দেয় না। বলে যে দেখো এই জায়গা তুমি, আই উড সাজেস্ট ইউ যে তুমি ক্যাম্পিং গ্রাউন্ডে চলে যাও।
প্রায় 100 মাইলের মতো ড্রাইভ করা লাগবে, অনেক দূর, মোটামুটি বেশ দূর কিন্তু, এবং সন্ধ্যা হয়ে গেছে তখন। তো ক্লজ কোনো কথা না বলে সে টুকিটাকি তার মতো শপিং করে সে বলে যে তোমরা কখন ক্লোজ করবা, বলে আমরা এখনই ক্লোজ করে দিব। বলেই তার চোখের সামনে ওই সে তেলটা নিয়ে নেয় লাস্ট, রিফিলিং করার পরে তার চোখের সামনে ঠাস করে ওই লোকটা ওই ক্লোজ লাগায় দেয়। তার কোনো কথা নাই, ক্লজের আর কিছু বলার নেই। ক্লজ নিজের মতো বাইকে বসে স্টার্ট করে এবং সে বুঝতে পারে যে তাকে অনেক দূর যেতে হবে, এদিকে রাত হয়ে গেছে, মানে অলরেডি অন্ধকার, ইটস ডার্ক। তো ক্লজ রওনা শুরু করে সেখান থেকে এবং সে যাচ্ছে এবং মানে ভালো মোটামুটি একটা নর্মাল পেসেই প্রায় 60-65-70 মাইল স্পিডে, ক্রুজিং স্পিডে সে যাচ্ছে। এবং রাস্তাটা ক্রমেই একটু পাহাড়ি রাস্তা হয়ে গেছে, দূরে দেখা যাচ্ছে গাছের সারি, আবার বাঁকানো রাস্তা, আবার দূরে পাহাড়। তো সে চলে আসতেছে মোটামুটি, সে প্রায় এইভাবে প্রায় 20-25 মাইল পার হয়ে গেছে, অনেক দূর, অনেকখানি চলে আসে, একেবারে নীরব। আর তখন অক্টোবরের শেষের দিক, মানে টেম্পারেচার মানে কমে গেছে অনেক। সেই সময় দেখা যাচ্ছে যে একেবারে বাংলাদেশে যেমন শীতকালে যে শীতটা পড়ে সেরকম শীত থাকে কলোরাডোতে, ওরকম একটা ঠান্ডা সেই সময়, মানে একটু বেশ শীত, মানে কয়দিন পরে আস্তে আস্তে আরও কমে যাবে আর কি। তো ঠান্ডা তো আছে, ঠান্ডাতে গ্লাভস পরা, লেদারের জ্যাকেট পরা। তো ওইভাবে ক্লজ চালা যাচ্ছে। তো চালাতে এক সময় তার কাছে বেশ মানে অস্বস্তি লাগা শুরু করলো। রাত হয়ে গেছে, এক নাগাড়ে চালাতে, তখন প্রায় সে ওই গ্যাস স্টেশন থেকে প্রায় 40-45 মাইলস চলে আসছে। তো এখন সে চিন্তা করতেছে যে আমি আসলে আর পারতেছি না। তার এখানে কিন্তু তার বাইকের সাথে ছোট টেন্ট আছে, সে চাইলে টেন্ট করতে পারে কোথাও, মানে এটা তো আসলে টেন্ট থাকেই, কারণ সে তো বেরিয়েছে সোলো ক্যাম্পিং করার জন্য। তো সে চিন্তা করতেছে যে আমি কোথায় ফেলবো, মানে টায়ার্ড হয়ে গেছে। কিন্তু এখন ডান দিকে যে সে তাকাচ্ছে আশেপাশে, মানে আসলে তাঁবু ফেলার মতো সাহস হচ্ছে না, কারণ সে দেখতেছে এই পাশে মানে বেশ অনেক দূর এমনি ল্যান্ড চলে গেছে, কিছু জায়গায় কিছু গাছ উঠছে, মানে ঝোপের মতো উঠছে, আবার কিছু বড় 2-1টা গাছ আছে, আবার দূরে পাহাড়ের লাইন দেখা যাচ্ছে, আশেপাশে মানুষের কোনো সাইন দেখা যাচ্ছে না। তো চিন্তা করতে করতে সে খুব মানে হয়ে গেল যে মানে আসলে তাহলে আমাকে পুরো 100 মাইলের মতো যাইতে হবে। আর ওই সময় কিন্তু তখন ছিল না, মানে এখন যেমন আমাদের কাছে জিপিএস ডিভাইস থাকে সেটা ছিল না, মানে খুবই মানে এগুলো রোড অ্যাটলাস দেখে চলতো মানুষ তখন। তো সে মোটামুটি আগেই দেখে নিচ্ছে, ধারণা হয়েছে তার পুরাই যে এই জায়গাতে কত দূর যেতে হবে। তো যেতে যেতে এক জায়গায় সে দেখলো একটা ছোট রাস্তা চলে গেছে ডান দিকে, সেটা 2 পাশেই গাছ। একবার সে চিন্তা করলো, আচ্ছা আমি যদি এদিক দিয়ে যাই, কোনো ঘর বাড়ি পেয়েও যেতে পারি, কারো কাছে মানে কোনো ঘর বাড়ির কাছাকাছি কোনো জায়গায় যদি আমি ক্যাম্প করে থাকি, তাহলে তো আসলে একটু বেটার আই থিঙ্ক এইসব জিনিসের থেকে। তো যাচ্ছে এখন 2 পাশে দেখতেছে গাছগাছালি, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। এখন বুঝতে পারতেছে সে একটা উডস এর মধ্যে ঢুকতেছে, চারিপাশে ফরেস্ট টাইপের আর কি, অনেক গাছগাছালি। তো ঢুকতে একটা জায়গায় সে দেখলো তার হাতের ডান দিকে একটা বাসা পড়ছে, একটা কাঠের বাসা, দেখে বোঝা যাচ্ছে বড়, এবং সেই বাসার মধ্যে কোনো আলো জ্বলতেছে না, একটা ভৌতিক অবকাঠামো, একটা বাসা দাঁড়ায় আছে, কোনো লাইট জ্বলতেছে না, বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে না। তো সে আস্তে করে বাইকটা নিয়ে নামাই দিল ওর হাতের ডান দিকে, সেখানে নামায় আস্তে করে চলে আসলো বাসার সামনের দিকে। বেশ ফাঁকা জায়গা, বাসাটার 2 পাশে বেশ বড় ঘন হয়ে গাছগাছালি উঠছে, বেশ বড় উডস, এবং গাছের পাতা অলরেডি ঝরে গেছে, গাছের পাতা ঝরে গেছে। আর বাসাটা দেখেই বোঝা যাচ্ছে বাসাটা অ্যাবান্ডেন, কেউ নাই বাসাটার ভিতরে, মানে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু ফ্রন্ট ডোর কিন্তু লক করা, মানে লক মানে কি ভেজানো, আটকানো। তো সে অনেকক্ষণ চিন্তা করলো এটা কার বাসা, কেউ আছে কি নাই, বা কেউ কি ওখানে আসবে কিনা, এগুলো ভাবতে চিন্তা করলো আমি যদি এখানে থাকি, এখানে ক্যাম্প করি, কি ভাববে মানুষ, অনেক কিছু ভাবতে সে বাইকটাকে নিয়ে এসে সে রাখলো সামনে বাসার কাছে, পার্ক করে সে আস্তে করে নামলো বাইক থেকে। তো ইঞ্জিন স্টপ করার পর, ইঞ্জিন বন্ধ করার পর দেখলো যে পুরা নিস্তব্ধতা খেয়ে বসে থাকে, কোনো কিছুর শব্দ নাই, শুধু এই গাছপালা যে আছে তার মধ্যে এই বনের কিন্তু আলাদা একটা শব্দ আছে। এটা যারা এই বনের আশেপাশে কোথাও ঘুরছেন বা এইসব জায়গায় যে রুম অ্যারাউন্ড করছেন তারা বুঝবেন যে জঙ্গলের কিন্তু আলাদা একটা শব্দ পাওয়া যায়, এই শব্দটা ডিফারেন্ট। একেবারে নীরব থাকলেও একটা শব্দ আছে, ঝিঝি টাইপের একটা শব্দ আসে, তো সেই শব্দটা আসতেছে, এছাড়া আর কিচ্ছু নাই। তো ক্লজ চিন্তা করলো যে এই বাসার মধ্যে কি আমি যে নক করবো, বোঝাই যাচ্ছে কেউ নাই। তারপরও সে আস্তে করে বাইকটাকে রেখে আস্তে করে হেঁটে গেল বাসার সামনের যে অংশটা, ছোট একটু জায়গা বারান্দার মতো, ওখানে যেগুলো উডেন ফ্লোর, তার বুটের থেকে আওয়াজ হচ্ছে খট 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 খট। তো সে যে বাসার দরজায় নক করলো, নক করে বলতেছে ইজ এনিবডি দেয়ার, কোনো অ্যান্সার নাই। সে আরও কয়েকবার নক করলো, সে জানতো যে কোনো অ্যান্সার আসবে না। তো সে আস্তে করে দরজাটাকে চাপ দিল, দেখলো দরজাটা খোলে কিনা, দেখলো দরজাটা শব্দ করে খুলে গেল, ক্যাঁচ করে খুলে গেল, এবং ভেতরে অন্ধকার এবং একটা কেমন সোদা গন্ধ ঘরের ভেতরে, কেমন জানি। তো অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, সামনে চাঁদের আলো যতটুকু পড়ছে এই বাসার পেছনে উঠছে চাঁদটা, চাঁদের আলো বেসিক্যালি এটা ছাদে পড়ছে, আর পেছন দিকের
জানালাগুলো এইদিকে দেখা যাচ্ছে না। তো ক্লজ তার ফ্ল্যাশ লাইট বের করে ঘরের মধ্যে মারলো, তার কোমরের কাছে ফ্ল্যাশ লাইট ঝুলানো ছিল, বের করে মারলো। যেখানে আলো পড়লো সে অবাক হলো, দেখলো যে ফার্নিচার আছে ভিতরে, কিন্তু সেই ফার্নিচারগুলো বেশ পুরনো, ধুলো ধূসরিত একদম, মানে বাসাটাকে মনে হচ্ছে অ্যাবান্ডন করে রেখে গেছে। তো সে আস্তে করে বাসার মধ্যে ঢুকলো ফ্ল্যাশ লাইট মেরে, হেঁটে চলে গেল হাতের ডান দিকে লিভিং রুমে জানালা আছে, এবং সে জানালার মধ্যে পুরনো কার্টেনও আছে, এবং সেগুলোর মধ্যে মাকড়সার ঝুলে আছে চারিপাশে, মানে একেবারে ধরে ঝুলে গেছে। তো সেই কার্টেনের ফাঁক দিয়ে আবার চাঁদের আলো এসে পড়তেছে এই জায়গায়, মানে বুঝলো যে এটা অ্যাবান্ডন, এখানে কেউ আসে না, কেউ থাকেও না। দেখলো দেয়ালের মধ্যে কিছু পেন্টিং আছে, খুবই মানে অন্যরকম, এবং সেগুলো একদম মানে খুবই খারাপ দশা, মানে পেন্টিংগুলো নষ্ট হয়ে গেছে প্রায়। তো সে অবাক হলো যে এই বাসাটা কিভাবে ফেলে রেখে কে গেছে, এত বছর এখানে থাকে না, দরজা চাপানো। কোনো চিন্তা না করে সে আস্তেই করে বেরোলো, বের হয়ে সে এই পাশের রুমগুলো দেখলো, যেখানে দেখলো যে আবার কিছু ফার্নিচার ভাঙা চোরা কেমনে পড়ে আছে, ওগুলো কোনো আগামাথা নাই। তো ক্লজ বের হয়ে আসলো, একবার ভাবছিল যে সেই ঘরের মধ্যেই থাকবে নাকি এই তার স্লিপিং বেড টেড ফেলে, পরে চিন্তা করলো না, ইটস নট গোনা বি এ গুড আইডিয়া, কারণ এটা আরেকজনের প্রপার্টি, পরে কি না কি সমস্যা হয়। তো বাইরে এসে দরজাটাকে আবার টেনে দিল, দিয়ে ভাবলো যেহেতু কেউ নাই আমি এখানে তো ব্যবস্থা করতেই পারি। তো সে কি করলো, ঠিক বাসার সামনে সে ওই কাঠ জোগাড় করে আনা শুরু করলো আশপাশ থেকে। ওই গাছপালা, যথেষ্ট শুকনা গাছপালা পড়ে আছে, এগুলো পাতা নাই, তো সেখান থেকে ডালপালা এনে এনে সে রাখতেছে ওইখানে। বেশ অনেকগুলো ডালপালা জমায় ফেলছে সেখানে, ডালপালা জমায় ফেলছে, এবং নিজের কাছে বাইকের এখানে কিছু কোল ছিল সেগুলো ফেললো সেখানে, ফেলে সে আগুন জ্বালায় দিল, গোল সার্কেল করে আগুন জ্বালাইলো ওই জায়গায়। তো দেখলো যে একটা ক্যাম্প ফায়ারের মধ্যে জ্বলে উঠছে, আস্তে আস্তে দাও দাও করে সে আরও ডালপালা ফেললো এখানে, ফেলে মোটামুটি একটা আগুন তৈরি করলো সেখানে। তো ভাবলো যে বাহ, এখন এখানে কিছুক্ষণ বসে থাকা যায় বা রেস্ট নেওয়া যায়, দেখি কি করা যায়। তো সে তার টেন্ট ফেলার জন্য পাশে ওই জায়গাটাকে করতেছে আর কি, প্রিপেয়ার করতেছে, এই জায়গাটার মধ্যে আমি টেন্ট ফেলবো। চিন্তা করছে অ্যাটলিস্ট রাতে একটা ঘুম দিয়ে আমি উঠি। তো যারা সোলো ক্যাম্পিং করে তাদের কিন্তু অনেক সাহস, তারা কিন্তু ভয় পায় না। এরকম জায়গা হয়তো আমরা হঠাৎ করে একদম অরক্ষিত অবস্থায় শোয়ার কথা চিন্তা করতে পারবো না হঠাৎ, কিন্তু যারা সোলো ক্যাম্পিং করে তাদের সাহস অনেক বেশি। যদিও ক্লজের কাছেও এখানে অন্যরকম লাগতেছিল, যেহেতু বিকজ অফ সে এমন একটা জায়গা আসছে, এটা কোনো ক্যাম্পিং গ্রাউন্ড না। ক্যাম্পিং গ্রাউন্ডের একটা অ্যাটলিস্ট তারা এনশিওর করে সিকিউরিটিটা যে এখানে ওই জায়গাটা ক্যাম্প করার জন্যই বানানো হয়েছে, বাট এটা কিন্তু একটা আননোন একটা প্লেস, আর একটা আননোন অ্যাবান্ডন বাসার সামনে। তো যাই হোক, তারপরও সে মোটামুটি প্রিপেয়ার করে সে তার টেন্ট ওইখানে ফেললো। টেন্ট ফেলে সে মোটামুটি মনে করলো যে আচ্ছা এখন টেন্টে ঢোকা যায়। আগুনটা ততক্ষণে অনেকটা নিভু হয়ে আসছে, আরও ডালপালা ফেলা লাগতো। তো সে এখন আর এনার্জি নাই, খুব টায়ার্ড হয়ে গেছে আসলে। তখন ক্লজের এত টায়ার্ড হয়ে গেছে ক্লজ যে সে আর মানে থাকতে পারতেছে না, মনে হচ্ছে পড়ে যায়। নাহলে তো সে 50 মাইল ড্রাইভ করে চলে যেত বাইক। তো এর মধ্যে সে দেখতেছে যে তার সেই ক্যাম্পিংয়ের আগুনও নিভু হয়ে গেছে, কমে আসছে, একদম সামান্য চলতেছে। তো চিন্তা করলো যে আমি ঢুকে শুয়ে পড়ি আমার তাঁবুতে। তো যাই হোক, সে আস্তে করে তার তাঁবুতে ঢুকে সে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে যায়। বেশ ঠান্ডা স্লিপিং, আগুনের হিটটা যেহেতু নিভে গেছে তারপরও হালকা হিট আসতেছে তাঁবুর দিকে। তো স্লিপিং ব্যাগে ঢুকে সে শুয়ে পড়লো, এবং শোয়ার সাথে সাথেই সে ঘুমায় গেছে, তার আসলে আর হুঁশ নাই। তো কতক্ষণ ঘুমাইছে সে বলতে পারে না, হঠাৎ করে তার ঘুম ভাঙলো একটা শব্দে। কেমন যেন একটা শব্দ শুনছে সে, খুব উইয়ার্ড টাইপের শব্দ, মনে হলো কিছু একটা ডাকছে, বন্য প্রাণীর মতো এরকম খুব জোরে ডাকছে। তো সে চিন্তা করলো, ঘুম থেকে হঠাৎ করে উঠে বসছে শব্দ শুনে, চিন্তা কিসের শব্দ। তো সে তার টেন্টের এই পাশ থেকে সে বুঝতেছে যে তার আগুনটা এখনো আছে এখানে, এবং আগুনটা নিভু সে বুঝতেছে কমে গেছে, বাট আগুনটা এখনো আছে। তো সে চুপচাপ বসে আছে কয়েক সেকেন্ড, যে ঘটনাটা কি শুনলো এটা। তো আবার কিছুক্ষণ পরে শব্দ শুনলো, কেমন জানি একটা ভয়ঙ্কর শব্দ। একবার সে গ্যাস করার চেষ্টা করলো এটা কি কোনো বন্য শুকর টাইপের কিছু ডাকতেছে, অনেকটা সেরকমই লাগছে শব্দটা শুনে। এগুলো চিন্তা করতে করতে সে আস্তে করে তার টেন্টের বাইরে ওই খুলে, তার জিপার খুলে আস্তে করে বেরিয়েছে টেন্টের বাইরে। বের হয়ে দেখতেছে বাইরে সেই তার যে আগুন যে ছিল ওইটা একদম নিভু হয়ে গেছে, জাস্ট একটু উঠতেছে। আর আশেপাশের পরিবেশ আগের মতোই, তেমন কোনো অবস্থা নেই, আগে যা দেখছে যেরকম সেরকমই আছে, আর কিছু নাই আশেপাশে। তো ক্লজ চিন্তা করতেছে কি হলো, সে চিন্তা করতেছে, হঠাৎ করে সে শব্দ পেলো তার ওই যে ঘরের এক পাশ থেকে মনে হলো ভয়ঙ্কর শব্দ করে কিছু একটা ডাকলো। তো কেঁপে উঠছে ক্লজ, কেঁপে উঠে সে দৌড় দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেছে টেন্টের বাইরে। বের হয়ে দৌড় দিয়ে সে তার বাইকের কাছে গেছে, তার বাইকের মধ্যে তার বড় ছুরি আছে এরকম নাইফ, সেটা সে দৌড় দিয়ে সে নাইফটা হাতে নিয়ে সে তাকাচ্ছে ডানে বামে, যে কি ব্যাপার, কি শব্দ করলো, এমন ভয়ঙ্করভাবে কিছু ডাকছে, তার কলিজা উড়ে গেছে, সে চিন্তা করতে পারতেছে না। তো সে ডানে বামে তাকাচ্ছে, দেখ কিচ্ছু নাই, এরকম একটা অবস্থা। তো ভয় পাইছে ক্লজ, আসলে ভয় পাইছে। তারপর দেখলো সে ঘরের পেছন দিক থেকে ডাক আসতেছে এরকম, এবং কেমন জানি একটা শব্দ
এবং ঘুরে ঘুরে আবার এই পাশে আসতেছে। তো ক্লজ আস্তে করে ছুরিটা হাতে আগুনটাকে সামনে রেখে পেছন দিকটা মানে পেছনে দিয়ে রাস্তার দিকে দিয়ে আস্তে আস্তে করে পিছায় আসছে। পিছায় এসে সে বাসাটার দিকে তাকাইতেছে এই দিক থেকে, যে মানে কোনো কিছু দেখা যায় কিনা, বাসার দিকে কি ডাকতেছে, বাসার পেছন থেকে শব্দটা আসছে এরকম, মানে কেমন জানি একটা শব্দ, ভয়ঙ্কর একটা ডাক, এইরকম ডাক সে শুনে নাই। তারপরে সে যখন নাকি একেবারে এই পাশে এসে দাঁড়াইছে, মানে তার বাসার দরজার কাছে, হঠাৎ করে সে দেখলো তার বাইকটা মনে হলো কেউ লাথি দিয়ে, মানে এত এত পায়ের জোরে লাথি, বাইকটা মনে ছিটকে গেল, 3 ফিট দূরে তার বাইকটা ছিটকে যায় পড়লো প্রচন্ড একটা শব্দে। মানে ক্লজ লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে সরে গেছে, দেখে তার বাইক এসে ঠাস করে মানে 2-3 ফিট দূরে যেভাবে পড়ছে, এত ভারী বাইকটা, ভালো ওজন আছে বাইকটার, এটা প্রায় 1000 সিসির একটা মোটরসাইকেল, হিম করে এখানে পড়ছে। তো ক্লজের একেবারে আত্মা উড়ে গেছে যে একটা বাইক এভাবে উড়ায় ফেললে এটা কি, প্রচন্ড শব্দ। মানে ক্লজ ভয় পাইছে, মারাত্মক ভয় পেয়েছে। সে ভয় পেয়ে সে ওখান থেকে কি করবে চিন্তা করতেছে। তো সে আস্তে আস্তে বাইকটার কাছে গেছে, কারণ বাইকটা তো তার সম্বল, এটা নিয়ে তাকে নড়তে হবে, করতে হবে। বাইকটার কাছে যে সে ভয়ে ভয়ে বাইকটাকে উঠানোর চেষ্টা করতেছে, মানে অনেক ভারী, উঠানোর চেষ্টা করতেছে, গায়ের জোর দিয়ে সে চেষ্টা করতেছে। অনেক কষ্টে সে বাইকটাকে উঠাইলো, মানে পিছন ফিরে 2 হাত দিয়ে টেনে এরকম করে অনেক কষ্টে উঠে দাঁড়া করাইছে। উঠে দাঁড়া করার পরে সে তখন শব্দ পাচ্ছে সেই বাসার সামনে সেই কাঠের বারান্দা অংশটার মধ্যে মনে হচ্ছে পা দিয়ে কেউ জোরে জোরে যাচ্ছে, খট 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 খট, মানে একেবারে এক একটা পা ফেলতেছে, যে শব্দ হচ্ছে এরকম এবং বেশ ভারী শব্দ। তো সে দেখার চেষ্টা, যে জ্বালাইছিল আগুনটা নিভে গেছে, তখন শুধু ওই নিচে যে হালকা মানে মানে একটা জ্বলে থাকলে যে কয়লার উপরে যে একটা ভাব থাকে সেটার মতো লালচে আলো আছে, বাট আগুনটা নিভে গেছে। এর মধ্যে সে শব্দ পাচ্ছে। তো এর মাঝে তার চোখে এই অন্ধকারটা শুয়ে আসলো। শুয়ে আসাতে দেখতেছে এই এতটুকু যে গ্লো আসতেছে, এই আলোতে সে দেখতেছে মনে হচ্ছে একটা অবয়ব, বেশ বড় একটা অবয়ব দাঁড়ায় আছে বারান্দার কাছে, দরজার কাছে, এবং সেটা মনে হচ্ছে পাটা একটু বাঁকা করে দাঁড়ানো, মাথাটা একটু নিচু করে, কারণ ওই জায়গায় ক্লিয়ারেন্স আছে, মানে সেই বারান্দাটার ক্লিয়ারেন্স আছে মিনিমাম 9 ফিটের মতো কাছাকাছি, 9 ফিটের কাছাকাছি। মনে হচ্ছে যে সেই যে দাঁড়ায় আছে ছায়াটা, সেটা ওইখানে মাথা নিচু করে দাঁড়ায় আছে দরজার কাছে, কেমন জানি। তো প্রচন্ড ভয় পাইছে, আসলে অবয়বটা দেখি প্রচন্ড ভয় পাইছে। ক্লজ আসলে আর তাকাইতে পারতেছে না, সে হঠাৎ খেয়াল করলো ওখানে একজোড়া চোখ জ্বলে উঠলো, একেবারে ধপ করে একজোড়া চোখ জ্বলে উঠলো। ক্লজ ভয়ের চোটে লাফ দিয়ে বাইকের মধ্যে উঠে সে স্টার্ট দিল, এবং বাইকটা 2 বার কাশি দিয়ে স্টার্ট হইলো। মানে ইট ওয়াজ মানে সো গুড ফর হিম, আর এটা হি ওয়াজ সো লাকি যে বাইক স্টার্ট হয়েছে। সে সাথে সাথে আর কিছু না ভেবে সে ক্লাস টেনে গিয়ার ফেলে সে সাথে সাথে বাইক প্রচন্ড স্পিডে টেনে বের হয়ে গেছে ওখান থেকে, প্রচন্ড স্পিডে বাইক, মানে ওই ঘাসের রাস্তার উপর দিয়ে মানে একদম টেনে বের হয়েছে। বের হয়ে সে রাস্তার উপর পড়ছে, তার কিন্তু কিছু নেওয়ার কথা মনে নাই, তার কিন্তু সেই তাবু আরও জিনিসপত্র পড়ে আছে। তো সেই স্পিডে টানতেছে ক্লজ, প্রচন্ড স্পিডে টানতেছে। সে মনে করলো কি হয়েছে, পিছে কি দেখছে, এই ভয় যে তার লাগছে। তো সে যখন আসতেছে, এই রাস্তা কিন্তু ফাঁকা, এর মধ্যে যে চালাতে 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 সে যাচ্ছে, তার কাছে হঠাৎ মনে হলো কিছু একটা ছায়া পড়ছে তার সামনে। তাকায় দেখলো যে আকাশে তার মাথার উপরে দিয়ে বেশ বড় একটা পাখির মতো উড়ে আসতেছে, এবং সেইটার ওই পারে হচ্ছে চাঁদের আলো এটার গায়ে পড়ছে, এবং ওইটা একটা ছায়ার মতো তৈরি করতেছে রাস্তার মধ্যে, এবং তার সাথে সাথে প্রায় চলে আসতেছে খুব কাছাকাছি। প্রচন্ড ভয় পাইছে ক্লজের, আসলে তখন আর মানে মাথা কাজ করতেছে না, সে মানে ফুল থ্রোটলে চালাচ্ছে, তার স্পিড উঠে গেছে 100-র উপরে, এত স্পিডে সে টানতেছে। টানতে টানতে সে হঠাৎ তার চোখে পড়লো দূরে চাঁদের আলোয় দেখতেছে এক সারি ঘর বাড়ি, মানে অনেকগুলো বাসা আর কি দেখা যাচ্ছে, যে ওখানে হয়তো মানুষজন থাকে আর কি, এক সারি বাসা, এরকম অনেকগুলো বাসার মতো। তো সে আর কিছু না ভেবে তার মন উঠলো যে সে ওই বাসাগুলোর দিকে যাবে, মনে মনে চিন্তা করতেছে যে আই হোপ ইটস নট অ্যাবান্ডন। খুব স্পিডে সে ট্রেনে ওদিকে গেল, মানে চালাতে চালাতে এক সময় সে কাছাকাছি চলে আসছে ঘরগুলার, রাস্তার মধ্যে ঢুকে গেল, বাসার কাছে সামনে যে রাস্তা সেটাতে ঢুকে যে সে দেখলো যে না, বাড়িগুলার মানুষ থাকে, কারণ গাড়ি আছে বাসার সামনে। তো সে আর কিছু না ভেবে প্রথম বাসাটার সামনে বাইকটা একদম স্পিডে এনে সে কন্ট্রোল করে ঢুকাই দিছে বাসার সামনে, ওই যে দরজা দিয়ে আর কি, ওখানে খোলা ছিল, ওটার সামনে ঢুকাই ওই গাড়ির পাশে বাইকটা রেখে দিছে। তো বাইকটা যখন গাড়ির পাশে রাখছে, তখনই ওই বাড়ির ভেতরে মোশন সেন্সর ছিল, বাতি জ্বলে উঠছে সামনে, টপ করে বাতি জ্বলে উঠছে। তো তার বাইকের তো সাউন্ড আছে, একটা বেশ সাউন্ড হচ্ছে, এবং মোশন সেন্সর জ্বলছে, এবং সে তখনই দেখলো যে ওই যে পাখা নিয়ে যে উঠতেছিল সেটা কোনো একটা কিছু সেই বাসার ছাদের উপর এসে ধাপ করে নামছে, সেটাও সে বুঝছে, এবং ডানাটা যে ফোল্ড করছে সেটাও সে বুঝছে। এখান থেকে দেখতেছে ক্লজ ওই বাসার ছাদের উপরে একটা মাথাটার মধ্যে কোনো চুল নাই, মানে একেবারে চুলহীন একটা মাথা, মানে চামড়া চকচক করতেছে, সেই চামড়াটা মনে হচ্ছে মানে অন্যরকম, মানে ফ্যাকাশে কালারের চামড়া, এবং চোখ দুটা জ্বলতেছে,
কোন একটা মানুষের মতো জিনিস, এবং সেটার মুখের মধ্যে সে বুঝতেছে না মুখটা কেমন, মনে হচ্ছে যে মুখের ভেতরটা লালচে টাইপের হবে এরকম লাগতেছে তার কাছে। ওইখানে ওই ছাদের উপরে, মানে ছাদটা এরকম স্লোপি ছাদ, ওইটার উপরে এসে নামছে এবং বুঝতেছে যে বেশ উঁচু লম্বা এটা এবং কুজা হয়ে বসছে। এই সময় বাড়ির দরজা খুলে গেল, ঢাস করে বেরোলো এবং সেখান থেকে একটা লোক বেরোলো, হাতে বন্দুক, গান নিয়ে একটা লোক বেরোলো। সে গানটা পয়েন্ট করছে সরাসরি ক্লজের দিকে। তো ক্লজ 2 হাত উঁচু করে বলছে ডোন্ট শুট মি প্লিজ প্লিজ বলে চিৎকার করতেছে। তো লোকটা বলছে হু আর ইউ? লোকটা জিজ্ঞেস করতেছে কে, তুমি কে? তো বলছে যে আই ওয়াজ জাস্ট পাসিং বাই, আইল এক্সপ্লেইন এভরিথিং, আই ক্যান এক্সপ্লেইন এভরিথিং, ডোন্ট শুট প্লিজ ডোন্ট শুট। তো লোকটা মানে কথা বলতে বলতে লোকটা দেখলো তার কর্ডলেস নিয়ে বেরিয়েছিল, সে ওখান থেকে মানে পুলিশ কল করতেছে, ওখান থেকে মানে 911 কল দিতেছে। তো অ্যাটলিস্ট ক্লজ ভাবলো যে আমি বাঁচছি। পরবর্তী সেকেন্ডে ক্লজ উপরের দিকে 1 সেকেন্ড তাকাইছে, সে খুবই ভীত ছিল যে লোকটা গুলি করে দেয় কিনা তাকে। তো গুলি করে দেখলো যে উপরে কিছু নাই, কিন্তু সে অনেক দূরে দেখলো কিছু একটা উঠতেছে আগায়, যেটা পাখির মতো। লোকটাকে বললো যে প্লিজ ডোন্ট শুট মি, আই ক্যান এক্সপ্লেইন এভরিথিং। লোকটা নাকি তার দিকে গান পয়েন্ট করেই রাখছিল। তারপর অনেকক্ষণ পর সে বলতেছে যে প্লিজ ডোন্ট শুট, আবার সে রিকোয়েস্ট করতেছে। লোকটা কিছুই বলতেছে না, গান পয়েন্ট করেই রাখছে তার দিকে এবং মানে বন্দুক পয়েন্ট করে রেখে তারা জিজ্ঞেস করছে হোয়াটস গোয়িং অন। এখন সে বলতেছে যে আমি এদিকে যাচ্ছিলাম, আই ওয়াজ এ সোলো ক্যাম্পার, আমি এদিকে রাস্তার মধ্যে টায়ার্ড হয়ে যাওয়া, ওখানে থামছিলাম এরকম একটা জায়গায়, অ্যান্ড আমি একটা উইয়ার্ড ক্রিচার এরকম দেখছি এসে। তো লোকটা তখন লোকে বলতেছে যে তুমি এখানে মাউন্টেন লাইনের পাড়ে দিয়ে যাইতেছো, তো তুমি অবশ্যই তুমি উইয়ার্ড কিছু দেখবে, এটাই স্বাভাবিক, উইয়ার্ড অনেক কিছু দেখা যায় মাউন্টেন এরিয়াতে। সো মানে তখন লোকটা নাকি একটু ইজি হয়েছে ক্লজের মানে আচরণ দেখে, কথাবার্তা শুনে সে নাকি তখন কিছুটা মানে তাকে মনে হচ্ছে তার প্রতি একটু নরম হয়েছে লোকটা। তো লোকটা নাকি বন্দুক নামায় নিছিল, বুঝতে পারছে যে ক্লজ হার্মলেস। তো অনেকক্ষণ পর নাকি সেখানকার যে শরীফ তার গাড়ি আসছে, এসে নাকি জিজ্ঞেস করছে যে কি ব্যাপার। সে ক্লজকে ফার্স্টে জিজ্ঞাসাবাদ করছে, আলো মারছে, সার্চ করছে, তার নাইফ পাইছে। তো নাইফ তো থাকবে, এসে বলছে যে এই নাইফ আমার প্রোটেকশনের জন্য, এই সেই হ্যান ত্যান। তো বলছে ঘটনা কি? তখন বলছে যে এরকম ঘটনা, সে পুলিশে পুরো বলছে। তো পুলিশ তার দিক বিশ্বাস অবিশ্বাস 2 রকমের দৃষ্টিতেই তাকায় বলছে যে এই সেই। এখন ওই লোককে জিজ্ঞেস করছে তুমি কি এর নামে কোনো চার্জ করবা, তোমার প্রপার্টিতে ঢুকছে রাত্রে? তো ওই লোকটা নাকি বলছে না ইটস ওকে, আমি চার্জ করবো না, জাস্ট তুমি ভেরিফাই করো যে সে সাধারণ তার আইডি ঠিক আছে নাকি। তো ক্লজের নাকি এত কিছু চেক করা যায় না, নর্মালি তার নামে তো কোনো রিপোর্ট পায়নি, তারা হিসাব রাখছে, তার নামটা নোট করছে। তো লোকটা বলছে যে ওকে, আমি তাকে আমার এই সামনের ইয়ার্ড এসে থাকতে পারবে রাত্রে, অসুবিধা নেই, যতটুকু টাইম সে বসে থাকতে চায়। তো লোকটা নাকি তারপর তারা পুলিশ এগুলো লিখে রেখে নিয়ে চলে গেছে। তো লোকটা কথা বলছে তখন ক্লজের সাথে, কি হয়েছে? তো ক্লজ বললো মানে পুরো জিনিসটা ক্লজ এক্সপ্লেন করছে। তখন লোকটা বলছে যে ওকে, তুমি যদি চাও এখানেই থাকতে পারো ততক্ষণ, অথবা তুমি আমার লিভিং রুমে বসতে পারো, আর দিনের বেলা তুমি তোমার জিনিস নিয়ে চলে যাও। আর এরকম ট্রাভেল করার জন্য ইটস নট এ গুড থিং টু ডু, যে তুমি এরকম লম্বা রাস্তা ট্রাভেল করতেছো একা মোটর বাইকে, এটা ইটস নট সেফ। মাউন্টেন এরিয়াতে আরও অনেক রকম বিপদ আছে, শুধু সুপার ন্যাচারাল জিনিস না, বাট আমার মনে হয় তুমি সুপার ন্যাচারাল কিছু দেখছো। তো যাই হোক, লোকটা নাকি ক্লজকে বসে দেয়। ক্লজ বলে ইটস ওকে, তার লিভিং রুমে যাওয়ার দরকার নেই, সেইখানে থাকলেই খুশি। তো লোকটা তারপর তাকে রিকোয়েস্ট করে কফি খাওয়ায়। তো একসময় যখন নাকি সকাল ভোর হয়ে যায়, মানে দিনের আলো ফুটে, তখন ক্লজ তাকে থ্যাংক ইউ দিয়ে সে ওখান থেকে বের হয়ে সে তার বাইক নিয়ে আবার ওই জায়গায় ফিরে যায়। ক্লজ গিয়ে যে দেখে যে তার সেই তাবু ঠিক মতোই আছে ওই জায়গায়। আগুনটা সে দেখে যে ওখানে আরও মনে হচ্ছে পানি ঢেলে দিচ্ছে কেউ, মানে একেবারে ভিজে গেছে ওই জায়গাটা, আর হতে পারে কুয়াশাতেও নিতে পারে। আর তার সে তাবুটার মধ্যে কিছু মিসিং নাই, সে তাবুটারে আবার ভাঁজ করে নেয়। প্রচণ্ড ভয় পায়, সে বাসাটার দিকে তাকায় প্রচণ্ড ভয় লাগতে থাকে। তার কাছে মনে হয় কালকে রাতে দেখা সেই ক্রিয়েচারটা এখন বের হয়ে আসবে সেখানে, এরকম কিছু একটা। কিন্তু সে ভয় সব কিছু প্যাক করে নিয়ে ওখান থেকে আবার ব্যাক করে সে চলে যায় সামনের দিকে। এবং সে আর তখন ওই সলো ক্যাম্পিং করার তার আর ইচ্ছা নাই। সে এরপর নাকি যেই ক্যাম্পিং গ্রাউন্ডে যায় সেখানে যে সে একটা কটেজ ভাড়া নেয়, সে আর ওই ক্যাম্প করে থাকতে চায় না, কটেজ ভাড়া নিয়ে থাকে। বাট স্টিল সে আর মানে ওই মনে ভালো ফিল করে নাই, পরে ব্যাক করে চলে আসে শহরে। তো এই হচ্ছে ক্লজের একটা ঘটনা, ক্লজ যেটা শেয়ার করছে রিপনের মামার কাছে, বলছে যে ইট ওয়াজ সো স্ক্যারি, এবং তারপর থেকে সে এই জিনিসটা প্রচণ্ড রকমের ভয় পাইত। আর বলছে যে জার্মানিতে যখন থাকতো ক্লজের নানার সাথে বেরিত অনেক জায়গায়, এমন জায়গায় গেছে ওখানে তার নানা নাকি আগেই তারে বলতো যে সাবধান করে দিত এবং ক্রস পরাই দিত গলায়, বলতো যে জায়গাটা ভয়ের। এবং তার নানা নাকি ওখানে বিভিন্ন জায়গায় এরকম যাইতো আর কি ক্যাম্পিং করতে। তো সেই সময় নিয়ে যেত ক্লজকে ছোটোকালে। তো সেখানে সে ওইভাবে দেখে নেয়, নানার কাছে শুনছে, ছোটোবেলায় অতটা নাই। তো ক্লজের খুব আগ্রহ এইসব ব্যাপারে, এই অতিপ্রাকৃত ব্যাপারে। রিপনের মামাকে বলার পর রিপনের মামারও নাকি ভয় লাগতেছে ওই সময়। সে আর বেশিক্ষণ বসে নাই তাদের ব্যাকইয়ার্ডে, তাড়াতাড়ি সব কিছু গোছাটোছায় নিয়ে ভিতরে ঢুকে যায়। ক্লজ নাকি বলে রিপনের মামাকে যে আমার কাছে মনে হয়েছে যে তোমার এখানে যে নড়াচড়া করছে এটা কায়োটিস না,
তো এরপর রিপনের মামা এরপর থেকে বাসা সবসময় দোয়া দরুদ পড়ে থাকতো আর কি। তিনি বাসাটাকে মানে ঘরে ঢুকেই দোয়া পড়তে এবং যেসব ধর্মীয় নিয়ম আছে সেগুলো পালন করতেন আর কি। তিনি বাসার মধ্যে ওইভাবে মানে ফুটফাট করে ব্যাকইয়ার্ডে যে বসে থাকতেন না রাতের বেলা। তার আগে উনি অনেক রাত আছে ব্যাকইয়ার্ডে বসে বসে টাইম কাটাইছেন এরকম। তো যাই হোক, এই হচ্ছে ক্লজের কাহিনী। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো রাসেল ভাই, আমার কাছে রিসেন্ট অর্থাৎ কালকে একটি ঘটনা এসেছে, যে ঘটনাটি আমি ভাবলাম আমি আপনার সাথে শেয়ার করি। কালকে আমি এক জায়গায় ঘুরতে গিয়ে একটি ঘটনা আমার সাথে এসেছে এবং সেখানে আমার সাথে আরো কয়েকজনের দেখা হয়েছে এবং তারাও কিছু ঘটনা বলেছিলেন। যাই হোক, এই ঘটনাগুলো আমি ভিডিওর শেষে ভয়েস আকারে শেয়ার করব। তো তার আগে আমি যে ঘটনাটি সেখান থেকে পেয়েছি সেই ঘটনাটি আমি আমার মুখ থেকে আপনাদের জানাতে চাই। তো এই ঘটনাটি মূলত একটি জায়গাকে ঘিরে। এটি এমন একটি জায়গা যেখানে চাষাবাদ করা হয় এবং দেখা যায় যে বিশাল বড় এমন একটি ফাঁকা জায়গা যা গ্রাম ছাড়া শহরে কখনোই দেখা পসিবল না, কারণ এই জায়গাটি অনেক বিস্তৃত এবং অনেক ফাঁকা জায়গা, অনেক বড় ফাঁকা জায়গা। এই জায়গাটিতে মানুষের জমি রয়েছে, তারা সেখানে চাষাবাদ করে এবং রাতের বেলা সেই রাস্তায় তারা যাওয়া আসা করে না, বলা চলে সেই রাস্তায় অনেক কম মানুষ যাওয়া আসা করে। যাই হোক, এই ঘটনাটি যেখানকার এই ঘটনাটি সেখানে বিশাল বড় একটা চাষাবাদের জমি, আশেপাশে কোনো বসত বাড়ি নেই এবং রিসেন্ট অবশ্য সেখানে একটি বাড়ি হয়েছে, কিন্তু সেখানে কোনো সেরকম অত বেশি বাড়ি নেই। দেখা যায় দুই পাশে মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তার দুই পাশে দেখা যায় 5-7 কিলোমিটারের মধ্যে দুই পাশেই কোনো বাড়িঘর নেই, একদম ফাঁকা বিস্তৃত জমি। তো ঘটনাটি এই রাস্তার মাঝে একটি পুল রয়েছে সেখানকে ঘিরে এবং সেই পুলের নিচে অনেক খাল রয়েছে এবং সেখানে মাছ মানুষ অনেক জমা হয়ে থাকে, মানুষ সেখানে মাঝে মাঝে রাতে গিয়ে মাছ মারে। তো এরকম একটি ঘটনা আমার কাছে এসেছে যা আমি এখন শেয়ার করছি। তো ঘটনাটি ঘটে এখন থেকে প্রায় 10 বছর আগে, 10 বছর থেকে আরো আগে। তো সময়টি আমি সঠিক জানি না। তো তখন হতো কি, ওই যে ব্রিজের কথা বলেছি, ব্রিজটা অন্তত ছোট একটি ব্রিজ। যাই হোক, ছোট একটি ব্রিজ, এই ব্রিজের তলায় নাকি কিছু একটা ছিল, এটা গ্রামের মানুষ বলতো, এখনো বলে। এটি মূলত আমার গ্রামে। যাই হোক, গ্রামের নাম আমি কারণবশত উল্লেখ করছি না। সেখানে একটি ঘটনা ঘটে। একদিন রহিম নামে একজন সেখানে মাছ মারতে যায় এবং সে মাছ মারার জন্য জালও বিছানো শুরু করে। সে করে কি, অনেক রাতে সেই ব্রিজের নিচে নেমে সে ফাঁসি জাল বলে, যেটা আর কি বসায় রাখা যায়, মাছ যাওয়া আসার সময় সেখানে আটকে যায়। তো সে করে কি, ফাঁসি জাল বসানোর জন্য নিচে নামে এবং তার হাতে খোঁচাও ছিল। পরবর্তীতে সে করে কি, মাছ জাল সে বিছিয়ে ফেলে। জাল বিছানো শেষ হয়। পরবর্তী সময় জাল বেছানোর শেষে সে তার খোঁচাটি নিয়ে সে মাছ খুঁজতে শুরু করে। হ্যাঁ, মাছ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে একটি জিনিস অনুভব করে। তার পিছন পাশ থেকে কেউ একজন পানি তার গায়ে ছিটাচ্ছে। সে এই জিনিসটি দেখে সে দেখার চেষ্টা করে যে তার পিছনে কে আছে। সে যখন পিছনে ঘুরে, আবার ওই জিনিসটি তার একদম পিছনে চলে যায় এবং পিছনে চলে গিয়ে তার পিছন থেকে তার শরীরে পানি ছেটানো শুরু করে এবং সে এত চেষ্টা করে যে এই জিনিসটি দেখবে যে পিছনে ঘুরে কে তার গায়ে পানি ছেটানোর চেষ্টা করছে, সে কোনোভাবেই দেখতে পাচ্ছে না। পরবর্তীতে সে এক পর্যায়ে গিয়ে দেখতে পায় যে তার পিছনে একটি অবয়ব, কালো একটি অবয়ব তার পিছনে পানি ছিটাচ্ছে। তো এটি দেখে সে প্রচুর ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে দৌড় দেয়। কিন্তু রাসেল ভাই, সে দৌড় দেওয়ার সময় তাকে অবয়বটি পা টেনে ধরে এবং সে সেখান থেকে উঠে আসতে পারতেছিল না।
পরবর্তীতে সে সেই অবয়বটির কাছ থেকে সরে আসার জন্য সেই অবয়বটির সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়, কিন্তু অবয়বটি তাকে কোনোভাবেই সেখান থেকে উঠতে দিচ্ছিল না। পরবর্তীতে সে সূরা কালাম বলতে শুরু করে এবং এমন একটি পর্যায়ে পৌঁছায় সে সেই অবয়বটির কাছ থেকে কোনো রকমে সরে আসতে পারে এবং সে দৌড়ে ব্রিজের ওপর ওঠে। ব্রিজের ওপর উঠে ঘটে আরেকটি ঘটনা। সে দেখতে পায় ব্রিজের আমি যে জায়গাটির কথা বলেছি তার দুই কোণায় দুইটি মানে দেখা যাবে যে ব্রিজ থেকে এক পাশে 5 কিলোমিটার অন্য পাশে 4 কিলোমিটার এরকম একটা জায়গা বিস্তৃত একটি বটগাছ ছিল। হ্যাঁ, বটগাছ ছিল। এই দুই গাছের মধ্যে সে উপরে উঠে দেখতে পায় এই বটগাছ দুটির মধ্যে একটা লাল রঙের শিখা বা লাল রঙের আগুন জ্বালালে মশালের মতো যেরকম একটি আলো হয়, এই আলোটি এই গাছ থেকে এই গাছ এক মিনিটও লাগছে না, এর মধ্যে দৌড়াদৌড়ি করছে। মানে সে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে দেখলো কয়েকবার এখানে দৌড়াদৌড়ি করতে শুরু করে এবং সে কিছুক্ষণ পর দেখলো যে সেই শিখাটি তার দিকে চলে আসছে এবং তার দিকে চলে এসে তার সামনে দাঁড়ায় এবং সে একটি মানুষে পরিণত হয়। এত কুৎসিত এবং এত ভয়ঙ্কর, সে এটি দেখে সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে তার বাড়ির লোকজন পরবর্তীতে দেখে যে সে বাড়ি ফিরছে না। পরে তার বাড়ির লোকজন দেখা যায় যে 2-3 ঘন্টা পর সেখানে উপস্থিত হয় এবং গিয়ে দেখতে পায় সে ব্রিজের উপর এভাবেই শুয়ে আছে। পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে শুইয়ে দেওয়া হয়। সকালবেলা তার সকালবেলা তার সেন্স ফিরলে তাকে জিজ্ঞাসা করা হয় যে তার সাথে এগুলো মানে সে কিভাবে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। পরবর্তীতে সে তার পুরো ঘটনা তাদেরকে খুলে বলে এবং বলে যে তার সাথে কি কি হয়েছিল। পরবর্তীতে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলে যে তুমি অত রাতে এখানে গিয়েছিলে কেন, একাই তাও আবার, যার কারণে সে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। সেদিন আর কিছু একটু হলেই তোমাকে মেরে ফেলতো বা এই চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হয়নি। যাই হোক, সেখানে আর রাত করে তুমি যেও না, তোমাকে ওরা চিনে রেখেছে। যাই হোক, পরবর্তীতে সে আর সেখানে যায়নি। সে আর মাছমারাই ছেড়ে দিয়েছে এই ভয়ের কারণে। তো এই ঘটনাটি আমি তার মুখ থেকেই শুনেছি এবং কালকে রাতে আমি সেখানে কিছুক্ষণ ছিলাম এবং থাকার কারণে সেখানে আমার কয়েকটি চাচার সাথে 2-1 চাচার সাথে দেখা হয়েছিল। তাদের মুখে আমি কিছু ঘটনা শুনেছিলাম, যে ঘটনাগুলো এই ভিডিওর শেষে আমি প্রকাশ করব, যেগুলো আপনারা শুনে অনেক আনন্দ পাবেন এবং শুনে ভয় লাগবে প্রচুর। যাই হোক, আজকের ঘটনাটি আমি এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মানে 26 সাল, ঠিক আছে না? তাহলে 26 সাল আসতে 2001 সালে যখন ক্লাস 6-এ পড়ি, আমার তখন ক্লাস 6-এ 5-এ তখন ছিলাম, তখন 2000 সাল। 6-এ তখন উঠছি 2001 সাল। সেইবার কুমিল্লার বড় একটা মৌলানা আসছিল, মানে একজন ভালো বক্তা আসছিল। তা বহুত লোক গেছে, আমার এলাকা থেকেও মেলা লোক গেছে, কিন্তু আমার বাড়ি থেকে লোক গেছে নাই, যে তখন আর অতটা মোর ইয়াও নাই। কিন্তু হামলাগুলো তখন চুরি ছাট করিয়ে যাই, ও আসলে শুনবে বাড়ি থেকে কিন্তু ব্যবহার দেয়। হ্যাঁ, তো গেছি না, তো মুই একলাই গেছিলাম সেদিন ও শুনবে। মুই আর আসবার সময় কোনো লোক পাং না, মুই যে মানুষটা বাড়ি গেছি। তখন তোমার বয়স কত আসলো? তখন মোর বয়স মনে করে 11 বছর, 11-12 বছরের চেঙ্গা মুই। হ্যাঁ, তা মৌলানা বয়ান শেষ করে দিলে, মোনাজাত করে দিলে 1টা বাজি লাগে। আজকে যখন 1টা বাজি, মুই এলা বাড়ি যান কেন করি, এটা কেমন মানে মানুষ পাক না, তখন তো আলো ছোট না, অতটা সাহসও নাই। হ্যাঁ, এটা মানে ভয় লাগে, খুব ভয়, মানে যান কেন করি। তা আল্লাহ করিয়া শয়তানের মধ্যে বাবুর দিঘি পার হনু, মানে বাবুর দিঘি রেটে আসনু। তখন কিন্তু বাবুর দিঘি শয়তানের মধ্যে কিন্তু দোকান টোকান নাই অত। হ্যাঁ, অত দোকান নাই, ফাঁকা জায়গা। বাবুর দিঘি মানে শয়তানের মোড় আসনু, মানে আদিত মারির লাইন থেকেই একটা মানুষ আসিল, মানে মুইও ওই শয়তানের মোড় মনে করছে এই যে নুরুলের একটা স্যানিটারি আসনু, মানে ওই পার থেকেও একটা লোক, ভালো লোক ঘুরিয়ে ধরিয়েছিল।
হ্যাঁ কি নিয়ে আসলো? ভুডিয়ে মানে ভুডিয়ে আর আগুন, ভুডিয়ে বলতে একটা মশাল, হুম। মশাল ধরিয়েছে। তা আগুন কাঁসাইগুলো মশাল জল আসলো, ঠিক আছে না শশা, কাঁসাইগুলো কিন্তু মশাল জল আসলো, মশাল জলে ওই গোস্ত কাঁচালো। তো মনে হলে মানে কাঁসাই আদিত মারি গেছিলো, তাই মানে মশাল ধরিয়েছে কিনা। তো মুই ভিড় মানে খুব জোরে যাক, উমাকে ধরি না, মুই তো নাগাল বাংলা আমার মানে মুই দৌড়াইতে হ্যাস পেয়ে উঠছে, কিন্তু মুই ওই ওর দৌড়ে ফাঁক, মানে যতক্ষণ ফাঁক মুই দৌড়ি যাং টাঙত কোনা ফাঁক, হাঁড়ি যাং টাঙত কোনা ফাঁক। মানে মধুপুর স্কুল পার হনো ধরবিয়ার বাংলা, ফির আমার বাড়ি বিলি মানে ওই লাইনে গেল না ধরবিয়ার বাংলা। মোর গাঁও সিংড়ি উঠিল, এই মোর গাঁও কিন্তু সিংড়ি উঠছে, হ্যাঁ ধরবিয়ার বাংলা। মানে মোর আর ভয় নাই, মানে ওইটাই ধান্দা, মানুষটা কেমন ধরবে, মানুষটা ডাক পাকে দেওয়া না, মোর উইয়ারে পাথর দেওয়া খাবে, মোর ভয় লাগছে, মোর উইয়ারে পাথর দেওয়া খাবে, ঠিক আছে না। তো এদিক মধ্যে গেতে মুন্সির বাড়ি পার হনু না, ও তো ধরবিয়ার বাংলা। আমার ভাইজানের বাড়ি গেছি দেখছিস, ফের ভাইজানের বাড়ি ওটা মুই যেন লোকটা মসজিদের ঘর ঢুকি, মসজিদের ওটা আসি মশালটা নাই, মানে আমার বাড়ির ওটে যাওয়াই নাই। মোর বাড়ি মসজিদের ঘর, মসজিদ আর আমার বাড়ি কিন্তু একসাথে, মসজিদের আরে আসিয়া লোকটা নাই, উধাও হয়ে গেল, মশালও নাই। তো মুই মনে ঢুকছে বাড়ি জানু, বাড়ি যে মাক দেখানো, আবাক দেখানো, আব্বা কোনো আব্বা ইয়াও কই যাই এত রাতে কিভাবে আসুন তুই। তুমি ওই যে একটা লোক, একটা বড় একটা লোক সাদা ভল বলা ভুডিয়ে জ্বলে আসবে নাকছে, ওয়ের পাশে আসছো, ওই লোকটার পাশে আসছো। ওই লোকটা মানে ওই লোকটা ধরবিয়ার বাং নাই, মুই যত দূর যাও লোকটাও অত দূর যায়, হ্যাঁ লোকটার বগল যাওয়ার বাং নাই। এলে মানে ইতিহাস গুলো আব্বাক ভাঙি কোনো আব্বা কয় যে লোকটা তো আগে থুয়ে দিয়েছে, এটাই মসজিদের জিন, ওই জিনও গেছলো ওয়াজ শুনবে, এই জিনও গেছলো ওই ওয়াজ শুনবে, তোকে এই যে আগে থুয়ে গেল বুঝছেন। এই মধ্যে মানে এই ইতিহাস দেখছো কথা বুঝছেন। তা বাদেও মনে করো যে আরো অনেক জিনিস এমনিতে চলাফেরা করে দেখি, তো ভয় এমন একটা লাগে না। আর আমরা যে বর্তমানে যে জায়গাটার মধ্যে আছি, হ্যাঁ এখন তো প্রায় বাজে মানে এটা এই যে চাচার সম্বন্ধে আমার বাড়ি যেহেতু এটাই, হ্যাঁ। আমরা এই জিনিসটা সম্বন্ধে বেশি ভালো বুঝি। চাচা এখন রাত যেহেতু 1টা বাজে, আমরা যে জায়গার মধ্যে আছি এই জায়গার মধ্যেই ছিল, এই ব্রিজের নিচেই, এই ব্রিজের নিচে। এই ব্রিজ সম্পর্কে তোমরা কি শুনছেন কন্ত দাও? এই ব্রিজটা তো মনে করো যে এটা এখন কি চলাফেরার রাস্তা, ঠিক আছে না, এখন মানুষ তো চলাচল করে, এখন তো মানুষ চলাফেরা করে। তখনকার যুগে যখন মানুষ আসলো না, তখন এই জায়গাগুলো আসলো মোটামুটি ভয়ঙ্কর জায়গা, ঠিক আছে। এমনও শব্দ করছিল এই ব্রিজের নিচে, ঘট শব্দ হলো, কথা বলছেন। আর এমনও মনে করো যে জিনিস চলাফেরা করছিল মানে দেখার বলার বাহিরে। আমরা বর্তমানে যে জায়গার মধ্যে আছি এই জায়গার সাইড পাশে মানে জমি, হ্যাঁ আশেপাশে দেখা যায় যে প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত কোনো বাড়ি ঘর নাই, হ্যাঁ হ্যাঁ খালি এখন একটা বাড়ি হয়েছে, তাও আবার এই ব্রিজের পাশে, এই ব্রিজের পাশে। তো এটা আগে এইরকম ঘটনা করছিল, এই ব্রিজে বিভিন্ন ধরনের সমস্যা ছিল। চাচা আপনি যে একটা কথা বললেন যে ওই যে কে জানি পিটানি ইয়ে করছে, হ্যাঁ পিটাপিটি করছে, এই কাহিনীটা একটু কন্ত এই ব্রিজের। এটা আমি শুনছি ওই জাল বসার আছে, হ্যাঁ মানে এই যে ব্রিজের নিচে, হ্যাঁ হ্যাঁ এই ছলটাম জাল বসা রাখি ওই পিছন পাক থেকে মানে পানি উঠলে পানি মানে গায়ে পড়ে, গায়ে থাকে, পরে ওয়াইফের আগে যায়, ওয়াইফের দৌড়িয়েছে ধরে, মানে দেখে কায় লোকটা পানি লিবে আছে কায়, হ্যাঁ মানে যাই মাছ মারবে আসছে, মাছ উঠে আছে। পরে তো কিছুক্ষণ আগে পরে ইয়ার গাও দমকি গেছে, পরে তো জানে যে এটা নোয়া, এটা অন্য জিনিস, পরে গিরে সরকার দিচ্ছে রাস্তা, পরে ব্রিজ উঠে আসছে, পরে আর কোনো সমস্যা হয়নি। পরে বাকি এই জায়গা সম্পর্কে আরো কিছু কোনো ঘটনা আছে কি আপনার জানা? না এটা নাই, মানে গত 10 বছর থেকে এই জায়গায় আর কোনো সমস্যা এরকম কোনো কিছু নাই, না মানে আপনার বাড়ি হওয়ার পর থেকে নাই কোনো কিছু নাই। কিন্তু এই যে আগুন দূরে যে একটা কথা আমি শুনলাম, ওই ঘটনাটা কি? এটা মেলা দিন আগের, এটা কি ঘটনা একটু কন্ত শুনি। ওটা ওই যে বট গাছ, এই যে একটা বট গাছ আছে, হ্যাঁ 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 এর থেকে আর ওই অনেকটা বট গাছ হলো, হ্যাঁ এইটা যে চলাচল মানে আগুন ওই বট গাছ থেকে এই বট গাছ, মানে দূরত্ব না হইলো এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার হইবে, ওই যে বট গাছটা ওই যে বাটি করে, হ্যাঁ হ্যাঁ অনেকটা, আর ওই এই যে অনেকটা ওই জায়গায়, হ্যাঁ
ওটা থেকে একটা বের মাছ ছিল আর ওটা থেকে শুরু ওই যে ইয়াও যে আছে ওই যেটাই হারিয়ে মেলা 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 মানে মন্দির ঠাকুর বাড়ি হ্যাঁ ওটা যা এই ভাই 3 জায়গাতে ডুবে দিয়েছে মানে একটা আলো আলো আগুনের মতো ফালা হয়ে আছে মানে জিনিসগুলো একটু মারাত্মক মানে অন্য ধরনের বিষয় স্বাভাবিক না অস্বাভাবিক একটা বিষয় এই জিনিসগুলো না রাজুর নানা খুব জানে এই যে এই এর নানা হ্যাঁ এই জিনিসগুলো অনেক দেখছে এই যে সেদিন রাজুর নানা যে গল্পটা করি ঠিক আছে এটা কথা কই হ্যাঁ কোন যে ওই কথাটা কওয়া যাবে যে মনে করো যে রাজুর নানা আছে ইয়ারে নানা হ্যাঁ এখন ওরা বলে একদিন বসে মানে এমনি পাড়া দেয় না লাগতে মারে না এটাকে ওই যে মিনি পুকুর পাড় আছে না মিনি 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 ডিকি মিনি 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 পুকুর হ্যাঁ ওরে কোনো আমার খাওয়া আছে মিনি পুকুর মানে কোনটা নামনি বিলের ওপাশে নামনি বিলের উত্তর পাশে আর একটা ছোট বিল হ্যাঁ 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 ওর নাম হচ্ছে মিনি পুকুর ওই পুকুর পাড়ে ওটা আমার খাওয়া হয়ে আছে এদিন মধ্যে একজন আন্দার আন্দার ভাব প্রায় 3টের ঘটনা তোমরা একলা তা দেখে একটা ভৈষ নামনির বিলের মধ্য থাকিয়ে মধ্যে মধ্যে আসবে না স্যার শিং দুইটে একটা শিং এখান বাতাত একটা শিং এখান বাতাত বাতা মানে কি মানে কিনেরা। কিনেরা একটা এপারত আর একটা শিং এপারত আর ওই পানির উপর দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে চলে আর ওই পানির উপর দিয়ে যাবা লাগছে মোর শরীর শিঙি উঠিল রাজুন দানা এই গল্পটা আমার সাথে সেদিন করিল বাবা এলে জিনিস আমি নামে বহু দেখছি মানে রহ রহ দেখছি তোমরা তো একটা পাহাড়া ছিল না হ্যাঁ তা রাজুন দানা পাশায় ওই জিনিস খেলে আগে এসে তখন আগে আস্তে 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 যেমন মনে করো যে এটা থেকে ওই পুকুর পাতটার পানি আসি মানে এত দূর ফাঁক আছে তখন আমরা কয় বুড়ি মা মুই হনু গরিব মানুষ এখন মুই পেটের দেখাতে আরে আসো এখন যদি তুই মোক একদম করে অত্যাচার করিয়া মোক শান্তি পাইস মোর পেটত লাত্তি মারিস তা মোর পরিবার না খেয়া থাকবে তার সাথে যদি মোক দিয়ে পাঠাস তো এমনি দিয়ে পাঠাও তার মোক একদম গজব দিয়ে পাঠাস এই কথা কওয়া আর এদিকে চোখ বের করে দেখে নাই জিনিস নাই জিনিস উমারতে অনেক অলৌকিক ঘটনা আছে ওই নামি বিলের সময় তোমরা যদি রাজুন নানার যাবার পান নানুর কাছে যায় আমি একদিন স্টোরি বানাবো মানে ঘটনাগুলো কালেক্ট করবো সেই হিস্ট্রি উমারতে হিস্ট্রি সবগুলো খালি ভিআইপি হিস্ট্রি আর ওনার ঘটনাগুলো আমি ভিডিও আকারেই করবো হ্যাঁ ভিডিও আকারে করে নেবেন হ্যাঁ